আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। পুরোটা বলল না তরু, তবে মুখভঙ্গি এমন করে বলল রজনী বুঝে গেল। তখন হঠাৎ করেই আমার হাত পিছলে যায়, আর আমি ভারসাম্য সামলাতে গিয়ে মৃন্ময়ের খুব সেন্সিটিভ জায়গা ধাক্কা দিয়ে ফেলি জোরে। আমি সত্যি ইচ্ছে করে করিনি। রজনীর চোখের মনি দুটো মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তরুর অসম্পূর্ণ কথা আর হাসি যেন রজনীর বুকের ভেতর ঈর্ষার বিষাক্ত সাপকে জাগিয়ে তুলল। সে মৃন্ময়ের দিকে তাকালো, যার মুখ ব্যথায় নীল হয়ে আছে। রজনী ধীর পায়ে তরুর সামনে গিয়ে দাঁড়ালো। তার দীর্ঘ ছায়া তরুর ওপর পড়তেই মেয়েটা একটু কুঁকড়ে গেল। রজনী নিচু কিন্তু তীক্ষ্ণ স্বরে বলল, গাড়িতে ঠিক কি হচ্ছিল তরু? হাত পিছলে একদম ওখানে গিয়ে লাগলো। রজনী এবার মৃন্ময়ের দিকে ফিরল, তার চোখে অদ্ভুত এক মায়া আর তীব্র অধিকারবোধ। সে মৃন্ময়ের কপালে জমে থাকা ঘাম মুছে দিল। রজনী গ্লাস ভর্তি ঠান্ডা পানি মৃন্ময়ের ঠোঁটের কাছে ধরল। মৃন্ময় ঢকঢক করে পানিটা খেয়ে খানিকটা ধাতস্থ হলো, কিন্তু রজনীর বিষাক্ত দৃষ্টি সরছিল না তরুর উপর থেকে। তরু আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে দ্রুত সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। মৃন্ময় একটু আরাম বোধ করতেই রজনী তার আরো কাছে ঘেঁষে বসল। রুমে এসে কাপড় নিয়ে তরু সোজা ওয়াশরুমে চলে গেল। দরজাটা ভেতর থেকে বন্ধ করতেই হঠাৎ হেসে উঠল। আয়নার সামনে দাঁড়িয়ে প্রথমেই নিজের দিকে তাকালো। আলো একটু বেশি উজ্জ্বল লাগছিল। বুকের দিকে চোখ যেতেই দেখতে পেল কামড়ের দাগগুলো তাজা লালচে স্পষ্ট। মুহূর্তেই মাথার ভেতর ভেসে উঠল মৃন্ময়ের মুখ, ওর হাসি, ওর চোখের সে দুষ্টু ঝিলিক। পরক্ষণে ব্যথায় কুচকানো মুখটা ভাবতেই তরু হেসে ফেলল। হাসির চোটে শরীর কেঁপে কেঁপে উঠছে। নিজেকে সামলাতে আয়নার সিল্কটা ধরে দাঁড়াতে হলো। দাগগুলো আঙ্গুল দিয়ে হালকা ছুঁয়ে দেখলো। হালকা ব্যথা। শাওয়ারের নিচে দাঁড়িয়ে প্রথমে গরম পানি ছেড়ে দিল। পানির শব্দে মাথার ভেতরের গোলাহল একটু একটু করে শান্ত হতে লাগলো, কিন্তু শান্ত হলেও মনটা বারবার সরে যাচ্ছে আগের কথায়। মৃন্ময়ের কণ্ঠ, ওর হাতের স্পর্শ আর সেই মুহূর্তের আবেশ। চোখ বন্ধ করলেই সব পরিষ্কার মনে পড়ছে। অদ্ভুতভাবে আজকেও মৃন্ময়ের ছোঁয়া অনুভব করছে। গাড়ির সেই সময়টা বারবার মনে পড়ছে। আজকে ফ্রেশ হতে বেশ খানিক সময় নিল। শাওয়ার বন্ধ করে তোয়ালে জড়িয়ে আয়নার সামনে এসে আবার দাঁড়ালো। চুল থেকে পানি ঝরছে। আয়নার কাছে হালকা ভাপ জমেছে। ভাপের উপর আঙ্গুল দিয়ে অজান্তেই একটা গোল দাগ আঁকলো। নিজের চোখের দিকে তাকিয়ে দেখলো সেখানে একটা আলাদা চাহনি। শেষমেশ জামা কাপড় পরে চুল ঠিক করে একটা গভীর নিঃশ্বাস নিল তরু। হাসি মুখে বেরোনো তরুর হঠাৎ করেই চোখ বিছানার দিকে যেতে আটকে উঠল। বিছানার উপর মৃন্ময় বসে আছে, পরনে শুধু প্যান্ট, হাতে একটা বাটিতে ছোট্ট ছোট বরফের টুকরো, যেটা ও আঙ্গুলের ফাঁকে ফাঁকে ঘোরাচ্ছে। বরফ গলছে, ফোঁটা ফোঁটা পানি চাদরের উপর পড়ছে। এতক্ষণ লাগলো কেন? মৃন্ময়ের হালকা হাসি নিয়ে বলল। তরু কিছুক্ষণ কথা খুঁজে পেল না, শুধু দাঁড়িয়ে তাকিয়ে রইল। মাথার ভেতরে অনেকগুলো আশঙ্কা একসাথে দলা পাকিয়ে উকি দিল। আপনি এখানে? নিজের ঘরেই তো বসে আছি। বলেই বরফটা একটু উঁচু করে ধরল। এটা তোমার জন্য। তরু ব্রু কুচকালো। বরফ? মৃন্ময় উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে কাছে এলো। ভেজা চুলগুলো নাক ডুবিয়ে দিয়ে গভীর নিঃশ্বাস নিল। মৃন্ময়ের উন্মুক্ত বুকে ঠেকে গেল তরুর মুখ। মৃন্ময় পরপর কয়েকটা চুমু দিল। শিউরে উঠল তরু। তরুর শরীর রেসপন্স করলো। মৃন্ময় বুঝতে পারলো, বাঁকা হাসি ফুটে উঠল ঠোঁটের কোণায়। মৃন্ময়ের ঠোঁটের কোণে সেই বাঁকা হাসিটা দেখে তরুর বুকের ভেতরটা ধক করে উঠল। হাসিটা ও চেনে, খুব ভালো করেই চেনে। এই হাসির মানে কখনোই হালকা কিছু না। তরু অজান্তেই এক পা পিছনে সরালো, কিন্তু মৃন্ময়ের হাত ইতিমধ্যেই ওর হাত ধরে ফেলেছে। পালাচ্ছ কোথায়? কোথাও না।
মৃন্ময় ওকে টেনে এনে বিছানায় বসলো। তরুর ভয়াতুর চোখের দিকে তাকিয়ে কোমরে প্যাঁচানো টাওয়ালের গিট খুলে দিল। চোখ জোড়া বড় হয়ে গেল মুহূর্তেই তরুর। এরকম কিছু হবে সে কি আন্দাজ করেছে? এতটা নির্লজ্জতা করবেন মৃন্ময়? লাফিয়ে উঠল তরু বিছানা থেকে। দূরে সরে গিয়ে চোখ জোড়া খিচে বন্ধ করে ফেললো। মৃন্ময় হাতে থাকা বরফ এগিয়ে দিল তরুর পানে। লাগিয়ে দাও। তরুর কানে শব্দ জোড়া পৌঁছাতেই কয়েক কদম আরো পিছিয়ে গেল। আমি তোকে? তরু অবস্থা এখন এমন হয়েছে যে এখান থেকে পালাতে পারলেই বেঁচে যাবে। মৃন্ময় ওর ভাবনার ওপর এক বালতি পানি ঢেলে দিল। ব্যথা তুই দিয়েছিস, বরফও তুই লাগিয়ে দিবি। মৃন্ময় তরুর হাতটা শক্ত করে ছোট মিয়ার উপর চেপে ধরে। তরুর হাতে থাকা বরফের ঠান্ডা স্পর্শ পেতেই চোখ জোড়া বন্ধ করে ফেলে। ব্যথার জায়গাটা যেন আরাম পাচ্ছে এতক্ষণে। বলদের মতো নিজের হাতের দিকে চেয়ে আছে তরু। কি রিয়াকশন দিবে ঠিক বুঝে উঠতে পারছে না। মৃন্ময় ধীরে ধীরে তরুর হাত নাড়াচ্ছে। তরু হাত সরানোর জন্য জোরাজোরি করতে লাগলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। মৃন্ময় এর শক্ত হাতের বাঁধনের কাছে ওর শক্তি কিছুই না। হঠাৎ তরু অনুভব করলো হাতের মাঝে থাকা এতক্ষণের নরম তুলতুলে জায়গাটা শক্ত হয়ে যাচ্ছে। বরফের ঠান্ডা ছাড়িয়ে উষ্ণতা ছড়াচ্ছে। আতঙ্কে তরু চিৎকার করলো। না। চোখ বন্ধ করে রাখা মৃন্ময়ের নিঃশ্বাসের শব্দ ভারী হয়ে উঠেছে। ও হাসলো তরুর চিৎকার শুনে। তরু? মৃন্ময়ের ডাক শুনে চমকে উঠে তরু। রজনী যাওয়ার পর সে বাড়ির বাইরে বাগানে চলে এসেছিল। মৃন্ময়ের আওয়াজ শুনে ভড়কে গেল। মৃন্ময় দাঁড়িয়ে আছে ঘুমে ঢুলু ঢুলু চোখ নিয়ে, তার বুকে ব্রুকুচকে তাকিয়ে। মৃন্ময় এগিয়ে এলো তরুর একদম মুখোমুখি। ব্রুকুচকে তরুর চোখের দিকে তাকালো। তার মাথায় এখন হাজারটা চিন্তা ঘুরছে। তরু কি আবার পালানোর প্ল্যান করেছে? এজন্য বাহিরে চোয়াল শক্ত হয়ে গেল মৃন্ময়ের। ঘুম ভাবটা উবে গেল চোখ থেকে। আমি পালাচ্ছিলাম না, সত্যি বলছি, সত্যি। ভয়ে চোখ বুজে বলল তরু। মৃন্ময়ের চাহনি দেখেই যেন বুঝে ফেলেছে কি ভাবছে। মৃন্ময় তাকালো চাঁদনি আলোয় তরুর মুখপানে ভালো করে। স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। চাঁদের গরম আলোয় তরুর মুখখানি যেন সাদা ফুলের মতো লাগছে। এলোমেলো চুলের ফাঁকে কপালটুকু উজ্জ্বল। তার ঠোঁটের কাঁপনে কোমলতা। গাল ছুঁয়ে চাঁদ যেন লাজুক আভা এঁকে দিয়েছে। কোনো সাজ নেই, কোনো আড়ম্বর নেই, তবু তাকে দেখে মনে হচ্ছে রাত নিজেই তাকে আপন করে সাজিয়েছে। মৃন্ময়ের বুকের ভেতর জমে থাকা কঠোরতা ধীরে ধীরে নরম হয়ে এলো। সে অনুভব করলো এই সৌন্দর্য শুধু চোখে ধরা পড়ে না, মনে গিয়েও আলতো করে ছুঁয়ে যায়। চোখ খুলো। গভীর নিচু স্বরে বলল মৃন্ময়। তরু আস্তে আস্তে চোখ খুলল, চোখে ভয়। বাইরে কেন? ভালো লাগছিল না, ঘরে দম বন্ধ লাগছিল, তাই একটু বাইরে এসেছি। মৃন্ময় কিছু বলল না। চারপাশে নিস্তব্ধতা, শুধু দূরে ঝিঝি পোকার ডাক। বাগানের কাঁঠাল গাছের ছায়া পড়েছে তরুর গালে। আমাকে না বলে? আপনি তো ঘুমাচ্ছিলেন। তাই বলে এভাবে? রাত কত হয়েছে জানো? তরু চুপ, মাথা নিচু, পায়ের আঙ্গুল দিয়ে মাটি খুঁড়ছে। মৃন্ময়ের নজর সেদিকে গেল, কপাল কুঁচকালো। এটা কোন ধরনের স্বভাব? আচমকা মৃন্ময় তরুকে নিজের দিকে টান দিল। তরু মাথা বাড়ি খেলো তার বুকে। এক পা উঠে এলো মৃন্ময়ের পায়ের উপর। ব্যথায় চোখ মুখে কুঁচকে গেল তরুর। এত শক্ত কারো বুক থাকে? মৃন্ময় পাত্তা দিল না সেদিকে। তরুর কোমর ধরে মুহূর্তেই তাকে শূন্যে তুলল। নিজের পায়ের উপর তরুর পা জোড়া নামিয়ে দিল। তরুর বা হাতের আঙ্গুল গুলিয়ে শক্ত করে হাতটা চেপে ধরল। তোমার সাথে কি এখন আমি কিছু করেছি? মানে? এই যে আহ করলে। মুখ ঘুরিয়ে নিল তরু। লাগাম ছাড়া লোক একটা। নিজ মনেই বলল, কোথায় বাগানে এসেছিল একটু শান্তির খোঁজে, অশান্তি ও চলে এলো এখন। তাকাও আমার দিকে তরু। তরু অবাক হয়ে তাকালো। এই ঘর সে বহুদিন শোনে না।
মৃন্ময়ের গলায় এমন গভীরতা, এমন চাপা উষ্ণতা শেষ কবে ছিল সে মনে করতে পারে না। ধীরে ধীরে মাথা তুলল তরু। তার বুকের ভেতর কেমন অকারণ কাঁপন। চাঁদের আলোয় মৃন্ময়ের চোখ দুটো আরো গাঢ় দেখাচ্ছে। সেই চোখে রাগ নেই, কঠোরতা নেই, আছে অদ্ভুত স্থিরতা। যেন সে কিছু বলতে চায় কিন্তু শব্দ খুঁজে পাচ্ছে না। তরু নিজের অজান্তেই শ্বাস আটকে রাখলো। সে জানে, কি জানি কত সময় সেভাবে কেটে গেল। মিনিট না ঘন্টা, তার হিসাব কেউ রাখেনি। কারোর মুখে কোনো কথা নেই, শব্দহীন এক স্থিরতা তাদের ঘিরে আছে। শুধু চোখে চোখ রেখে চেয়ে আছে দুজন, যেন দৃষ্টির ভেতর দিয়েই তারা সব কথা বলে দিচ্ছে। চাঁদনি রাতে বাগানটা অন্যরকম লাগে। দিনের চেনা পথ, চেনা গাছগুলো আজ নরম আলোয় অচেনা হয়ে উঠেছে। কাঁঠাল গাছের ছায়া মাটিতে লম্বা হয়ে পড়ে আছে। বাতাস খুব হালকা, তবুও মাঝে মাঝে পাতাগুলো কেঁপে উঠছে। দূরে কোথাও চিচি পোকার টানা ডাক এই নীরবতাকে আরো গভীর করে তুলছে। তরুর চোখে অদ্ভুত এক টান, মৃন্ময়ের দৃষ্টি স্থির, কিন্তু তার ভেতরেও অশান্তির ঢেউ তুলছে। তারা কেউ চোখ সরাচ্ছে না, যেন যে আগে চোখ নামাবে সে হেরে যাবে। কিসের কাছে তা দুজনেই জানে না। এরকম সুন্দর একটা মুহূর্তকে নষ্ট করে দিল তরুর হঠাৎ ব্রু কুঁচকানো। ওর দৃষ্টি হয়ে গেল অদ্ভুত। মৃন্ময় নরম কণ্ঠে বলল, কি হলো? ব্যাস। অগ্নিমূর্তি ধারণ করলো তরু। দাঁতে দাঁত চেপে বলল। বেয়াদবটাকে বেঁধে রাখতে পারেন না? মৃন্ময় বুঝতে পারল না তরুর হঠাৎ বলা কথাটা। পরক্ষণেই নিজের অতি কাছের মিতার কাজকর্মে বুঝে গেল কাহিনী কি। ঠোঁটে দাঁত চেপে চোখ বন্ধ করলো মৃন্ময়। ছোট মিয়া, তোর কি এখনই খোঁচানোর দরকার ছিল? তরু সরে যেতে চাইলো। মুহূর্তটার ভার যেন হঠাৎই তাকে অস্বস্তি করে তুলেছিল। এত কাছে দাঁড়িয়ে থাকা, এত নিঃশ্বাসের ভেতর নিঃশ্বাস মিশে যাওয়া, সবকিছু তার অভ্যস্ততার বাহিরে। সে একটু পাশ কাটাতে চাইলো, হাত সরিয়ে নিতে চাইলো আলতো করে, কিন্তু মৃন্ময় আরো শক্ত করে তার কোমর জড়িয়ে ধরলো। তরুর বুক ধক করে উঠল। সে মাথা তুলে তাকাতে গিয়েও থেমে গেল। মৃন্ময়ের চোখ তখনও তার দিকেই। হঠাৎ মৃন্ময় খুব ধীরে এক পা সরালো, তারপর আরেক পা। তাদের শরীরের মাঝখানের দূরত্ব এক চুলও বাড়ল না। নিঃশব্দেই শুরু হলো স্লো ডান্স। তরু প্রথমে বুঝতেই পারল না কি হচ্ছে, কিন্তু মৃন্ময় ধীরে ধীরে তাকে নিজের তালে টেনে নিতে লাগলো। এক পা সামনে, এক পা পাশে, খুব ধীরে, খুব মাপা ছন্দ। চাঁদের আলোয় তাদের ছায়া মাটিতে লম্বা হয়ে নড়ছে। দূরে ঝিঝি পোকার টানা ডাক যেন অদৃশ্য সুরের মতো বাজছে। বাতাসে কাঁঠাল পাতার মৃদু শব্দ আর তাদের নিঃশ্বাসের ওঠানামা, এই ছিল পুরো সঙ্গীত। ছাড়ুন। খুব আস্তে বলল তরু। আপত্তির চেয়ে বেশি ছিল লজ্জা। মৃন্ময় কোনো উত্তর দিল না, শুধু তার হাতের চাপটা সামান্য বদলে নিল, যেন বলছে একবার শুধু এই মুহূর্তটাকে থাকতে দাও। তরু অনুভব করলো তার হৃদস্পন্দন নিজের কানে পর্যন্ত শোনা যাচ্ছে। মৃন্ময়ের বুকের সঙ্গে মাথা লেগে আছে। প্রতিটা নড়াচড়ায় সে বুঝতে পারছে মৃন্ময়ের শরীরের উষ্ণতা অদ্ভুতভাবে নিরাপদ, অথচ কাঁপন ধরানো। ধীরে ধীরে তার পা মৃন্ময়ের তালের সঙ্গে মিলতে শুরু করলো। শুরুতে তাল কেটে যাচ্ছিল, কখনো দিক ভুল হচ্ছিল, কিন্তু মৃন্ময় থামলো না। খুব ধৈর্য নিয়ে তাকে ঘুরিয়ে নিল, ঠিক করলো। এভাবে? ফিসফিস করে বলল তরু। মৃন্ময়ের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল। এভাবেই। তারা খুব আস্তে ঘুরতে লাগলো। পৃথিবী যেন ছোট হয়ে শুধু এই বাগানটুকুতেই আটকে গেছে। চাঁদের আলো তরুর চুলে পড়ে রূপালীর রেখা এঁকে দিচ্ছে। মৃন্ময় এক মুহূর্তের জন্য চোখ বড় বন্ধ করলো। এই নীরব ধীর ছন্দে সে যেন অনেক দিনের জমে থাকা অস্থিরতা ছেড়ে দিচ্ছে। তরু বুঝতে পারলো তার সরে যাওয়ার ইচ্ছে আর নেই, অন্তত এই মুহূর্তে নয়।
তার হাতটা অজান্তেই মৃন্ময়ের কাঁধে আরো স্থির হলো। কথা না বলেও অনেক কথা হয়ে গেল। অভিযোগ, অভিমান, ভুল বোঝাবুঝি সব যেন এই ধীর নাচের ভেতর একটু একটু করে নরম হয়ে এলো। মৃন্ময় তরুকে ঘুরিয়ে দিল। তরুর পিঠ থেকে ঠেকে গেল ওর বুকে, পায়ের উপর থেকে নামালো না, ঘাড়ে মুখ গুজে দিল, ছোট ছোট চুমুতে ভরিয়ে দিচ্ছিল। চোখ বন্ধ করলো। তরু চোখ বন্ধ করে যেন অনুভব করছিল। জান, একটু ছুঁই। ব্যাস এতটুকুই। কথার তালে বলে ফেলল তরু। মৃন্ময় তাকালো ওর মুখপানে, ফিচেল হাসলো। তরুকে টেনে কোলের উপর নিয়ে এলো, আলতো চাপে পেট জড়িয়ে ধরলো এক হাতে, অন্য হাত জামা গলিয়ে ব্যস্ত হয়ে গেল যত্নে ঢেকে রাখে মৃন্ময়ের অতি পছন্দে এক জোড়া শান্তিতে। হ্যাঁ, তার ভাষায় এগুলো শান্তি। ডান থেকে বামে ছুটে চলতে লাগলো হাতটা, একটার পর একটার উপর যেন নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। পেটে থাকা হাতটাও নিজের অবস্থান খুঁজে নিল। আজকে আর ছোট মিয়া নিজেকে উন্মুক্ত করতে পারল না, তার জায়গা সম্পূর্ণ নিয়ে নিল মৃন্ময়ের বাঁ হাত। তরু কুকড়ে গেল অদ্ভুত শিহরণে। মৃন্ময় ছোট করে কামড় বসালো তার গলায়। তরুর চাঁদনি রাতের বাগান বিলাস রূপ নিল অন্য কিছুতে। দুজন মানুষ চাঁদের আলোয় দাঁড়িয়ে মত্ত হয়ে উঠেছে নিজেদের মাঝে। রাত 1:15। দেয়াল ঘড়ির সেকেন্ডের কাঁটাটা যেন এই মুহূর্তে পৃথিবীর একমাত্র জীবন্ত শব্দ। টিক 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 টিক, একটা একঘেয়ে কিন্তু তীক্ষ্ণ শব্দ। তরুর মনে হচ্ছে এই শব্দটা সরাসরি তার মস্তিষ্কের কোষে গিয়ে আঘাত করছে। সে হাঁসফাঁস করছে মৃন্ময়ের শরীরের ভার আর তার বলিষ্ঠ হাতের বাঁধন থেকে নিজেকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা করেছে সে। গত কয়েক ঘন্টার মানসিক আর চোখে এখন এক বিন্দু ঘুম নেই। অবশেষে অনেক কসরত করে সে মৃন্ময়কে ছাড়িয়ে বিছানার একদম শেষ প্রান্তে সরে গেল। ঘরের ভেতরটা এখন ভীষণ শান্ত। জানালার হালকা পর্দা সরিয়ে চাঁদের আলো এসে পড়েছে মৃন্ময়ের মুখের ওপর। তরু বিছানার একপাশে জড়সড় হয়ে বসে বড় করে একটা নিঃশ্বাস নিল। তার বুকের ভেতরটা ধড়ফড় করছিল এতক্ষণ। মৃন্ময় ঘুমিয়ে আছে, কি ভীষণ নিশ্চিন্ত সেই ঘুম। এই সেই মানুষ যে সারা ঘরে ঝড় তুলেছিল, যার জেদ আর এক ঘুয়েমের কাছে তরুকে বারবার হার মানতে হয়েছে। অথচ এখন তাকে দেখলে মনে হয় পৃথিবীর কোনো পাপ তাকে স্পর্শ করেনি। সে যেন এক সদ্যজাত শিশু, যার ঘুমের ভেতর কোনো জাগতিক চিন্তা নেই। মৃন্ময় যখন ঘুমিয়ে থাকে তখন তাকে দেখলে মনে হয় পৃথিবীর সমস্ত সারল্য বুঝি ওর মুখেই ভর করেছে। কোনো কৌশলতা, কোনো কলুষতা নেই। পুরো দস্তক এক নিষ্পাপ মানুষ। কিন্তু এই নিষ্পাপ আবরণের আড়ালে কতটা এক ঘুয়ে একটা মানুষ লুকিয়ে আছে সেটা তো ওরু জানে। সেই মানুষটা এখন এমন ভাবে ঘুমাচ্ছে যেন কিছুই হয়নি। নিস্তব্ধ রাতের প্রহরগুলো যখন বড় হতে থাকে তখন মানুষের মনের গহীনে জমে থাকা আবেগগুলো ডালপালা মেলতে শুরু করে। তরু বিছানার এক কোণে বসে আছে। তার শরীর থেকে একটু আগেই মৃন্ময়ের সেই নিশ্চিন্ত অধিকারের স্পর্শ সরে গেছে। ঘরের আবছা আলোয় সে এখন দেখছে মৃন্ময়কে। এই দেখাতে মিশে আছে অদ্ভুত এক অভিমান, যা কেবল খুব কাছের মানুষের প্রতিই জন্মায়। তরু এক দৃষ্টিতে তাকিয়ে রইল মৃন্ময়ের দিকে। ওর ঘন চোখের পাতাগুলো যেন নিপুণ কোনো শিল্পীর তুলিতে আঁকা। ঘুমের ঘোরে সেগুলো সামান্য কাঁপছে, হয়তো কোনো স্বপ্নের ঘোরে কপালে এসে পড়া অবাধ্য চুলের গোছাগুলো তার পুরুষশালী চেহারায় এক ধরনের কোমলতা এনে দিয়েছে। সব কিছুই কেমন সাজানো, শান্ত আর মায়াবী মনে হচ্ছে। এই মুহূর্তে মৃন্ময়কে দেখলে মনেই হবে না যে এই মানুষটি ওর ঘর উথাল করে তুলেছিল। তরুর বুকের ভেতর হঠাৎ করেই একটা ইচ্ছে উকি দিল। তার ইচ্ছে হলো ওর নাকে একটা জোরে চিমটি কেটে দেয়, যাতে ওই গভীর ঘুমটা এক নিমিষে ভেঙে যায়। কিংবা ইচ্ছে হলো কানের কাছে মুখ নিয়ে গিয়ে সর্বশক্তি দিয়ে চিৎকার করে বলে ওঠে,
এত শান্তি পান কোথায় আপনি? মানুষ কিভাবে আরেকজনকে কষ্ট দেওয়ার পর এত দ্রুত সব ভুলে ঘুমের রাজ্যে হারিয়ে যেতে পারে তা তা অরুর তা তরুর মাথায় ঢোকে না। এই যে তরুর চোখের পাতা এক হচ্ছে না, ভেতরে হাজারটা কথা কিলবিল করছে, অথচ মৃন্ময়ের কোনো বিকার নেই। রাগ হলো তরুর, সামলাতে না পেরেই তরু মাঝপথে একটা বিশ্রী ভঙ্গিতে মুখ ভেঙালো। অনেকটা অবুঝ শিশুর মতোই সে যেন নিজের পুঞ্জীভূত ক্ষোভটা প্রকাশ করলো ওই অদ্ভুত মুখভঙ্গির মাধ্যমে। সেই মুহূর্তে আয়না থাকলে তরু নিজেই নিজেকে দেখে হয়তো হেসে ফেলতো, কিন্তু এখন হাসার সময় নয়, এখন রাগের সময়। তরুর মনে হচ্ছিল তার মাথার ভেতর 108টা নীল পদ্ম অপলক তাকিয়ে আছে। সেই পদ্মের পাপড়িতে লেগে আছে মৃন্ময়ের দেয়া একরাশ অবহেলা, অথচ অদ্ভুত এক মায়া জালে সে বন্দী। এই মানুষটার ওপর বেশিক্ষণ রাগ করে থাকা তার পক্ষে সম্ভব নয়। এটাই তরুর সবচেয়ে বড় দুর্বলতা। সে মনে মনে হাজারটা প্রতিজ্ঞা করে যে কথা বলবে না, দিনের পর দিন তাকে এড়িয়ে চলবে, কিন্তু ঠিক যেই মুহূর্তে সে মৃন্ময়ের ওই নিষ্পাপ ঘুমন্ত মুখটা দেখে, তার সমস্ত জমাটবদ্ধ অভিযোগ মুহূর্তেই মায়ায় রূপান্তরিত হয়ে যায়। পুরনো প্রেম কি এতটাই শক্তিশালী, নাকি হৃদয়ের তন্তুগুলো মৃন্ময় নামের এক অদৃশ্য সুতোয় বাঁধা? ঘরের মৃদু আলোয় মৃন্ময় ঘুমিয়ে থাকলেও তার অস্তিত্ব যেন পুরো ঘরে ছড়িয়ে আছে। তার নিঃশ্বাসের শব্দে একটা অদ্ভুত ছন্দ আছে যা তরুকে অস্থির করে তোলে। তরু ওর দিকে তাকিয়ে ভাবে, পৃথিবীর সব পুরুষই কি এমন, যারা অন্যের মনে কাল বৈশাখী ঝড় তুলে দিয়ে নিজে নিশ্চিন্তে ঘুমাতে পারে? নাকি শুধু মৃন্ময় এমন এক অমীমাংসিত যার সমাধান তরুর জানা নেই? তরুর ভাবনার সুতো ছিঁড়ে যায় জানালার বাইরে রাতের বাতাসের শো শো শব্দে। পর্দার আড়াল দিয়ে আসা চাঁদের আলো মৃন্ময়ের কপালে এসে পড়েছে। তরু আবারও এক নজরে দেখে নেয় সেই অবাধ্য চুলের গোছা, যা সবসময় মৃন্ময়ের চোখের উপর অবিন্যস্তভাবে পড়ে থাকে। রাগের আড়ালে যে ভালোবাসাটা ঘাপটি মেরে বসে থাকে, তাই আবার তাকে অনিচ্ছা সত্ত্বেও মৃন্ময়ের দিকে টেনে নিয়ে যায়। হঠাৎ নিজের হাতের দিকে নজর যেতেই তরুর মনে পড়ে গেল বিকেলের সেই ঘটনা। তরু চোখ বন্ধ করে মনে মনে বেশ কয়েকটা গালি দিল মৃন্ময়কে। মনে মনে বলল, 1 নম্বরের ফাজিল নির্লজ্জ। পরক্ষণে এক অদ্ভুত শয়তানি বুদ্ধি খেলে গেল তার মাথায়। সে হঠাৎই চোখ খুলে বাঁকা হেসে তাকালো মৃন্ময়ের দিকে। হাতের কাছে থাকা একটা বালিশ শক্ত করে তুলে নিল সে। 2 হাঁটুতে ভর দিয়ে বিছানায় বসলো, ঠিক শিকারী বাঘের মতো। সে বালিশ সমেত ঝুঁকে গেল মৃন্ময়ের দিকে। খুব নিচু স্বরে, প্রায় ফিসফিস করে বলল, মিস্টার মৃন্ময়, আজ আপনি খতম। টাটা, বাই বাই। বালিশটা সে প্রায় মৃন্ময়ের মুখের উপর চেপে ধরবে এমন সময় মৃন্ময় ঘুমের ঘোরেই তরুর হাতটা খপ করে ধরে ফেলল। তরু চমকে উঠল। মৃন্ময়ের চোখ এখনো বন্ধ। মৃন্ময়ের আঙ্গুলের চাপটা শক্ত, কিন্তু তাতে কোনো হিংস্রতা নেই, যেন অভ্যেসবশত ঘুমের মধ্যেই সে ধরে ফেলেছে তরুকে। তরুর বুক ধক করে উঠল। বালিশটা তার হাতে থেমে রইল। কয়েক সেকেন্ডের জন্য সময় যেন স্থির হয়ে গেল। দেয়াল ঘড়ির টিকটিক শব্দটা আবারও স্পষ্ট হয়ে উঠল। মৃন্ময় চোখ খোলেনি, কিন্তু তার চোখ নড়ল সামান্য। কি করছো? কষ্ট ভারী, আদো ঘুমে জড়ানো, তবু সেই স্বরে এমন এক পরিচিত টান যা তরুর রাগকে আবারও এলোমেলো করে দিল। তরু গম্ভীর গলায় বলল, আপনাকে শেষ করতে যাচ্ছিলাম। মৃন্ময়ের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল, চোখ এখনো বন্ধ। করো। তরু থমকে গেল। এই মানুষটা কি সত্যি ঘুমিয়ে আছে, নাকি সব জানে? তার রাগ আবারও মাথা চাড়া দিল। আপনি একটা অসহ্য মানুষ, জানেন সেটা? নিজের মতো করে সব করেন, তারপর নিশ্চিন্তে ঘুমাবেন, আর আমি এখানে বসে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকবো। মৃন্ময় এবার ধীরে ধীরে চোখ খুলল। চাঁদের আলোয় তার দৃষ্টি নরম, কিন্তু একেবারে জেগে ওঠেনি এখনো। আবার কি করলাম? তরুর ভেতরের আগুনে ঘি ঢাললো যেন। খেকিয়ে উঠল সে। কি করেননি সেটা জিজ্ঞেস করুন। সবসময় নিজের সিদ্ধান্ত, নিজের জেদ
আমার কথা কখনো শুনবেন আপনি? কখনো ভেবেছেন আমি কি চাই? ঘর আবার নিস্তব্ধ, শুধু দুজনের নিঃশ্বাস। মৃন্ময় হাত ছেড়ে দিয়ে উঠে বসলো, চুলগুলো এলোমেলো। তুমি না বললে বুঝবো কি করে? সব কথা কি মুখে বলতে হয়? তাহলে কিভাবে বলতে হয় বলো শুনি। তরু কড়া চোখে তাকালো। মৃন্ময়ের চোখে মুখে দুষ্টুমি। পিছিয়ে গেল তরু। মেজাজ খারাপ হয়ে গেল। সারাদিন মিলিয়ে কতবার পেন দিয়েও শান্তি হয়নি এই লোকটার। পাশের বালিশটা তুলে ছুঁড়ে মারল মৃন্ময়ের দিকে, কিন্তু বালিশটা গিয়ে পড়লো মেঝেতে। তরু দেখলো মৃন্ময় ঘুমে। এতক্ষণ কল্পনা করছিল তাহলে? হ্যাঁ, সেটাই হবে। না হলে তরুর ভেতর এত সাহস আসে নাকি? তরু একটা দীর্ঘশ্বাস ফেললো। নিজের ওপরই এখন নিজের রাগ হচ্ছে। এতক্ষণ ধরে মনে মনে ঝগড়া করছিল, আসলে সামনাসামনি কিছু বলার সাহস তার নেই। অহেতুক হৃদস্পন্দন বেড়ে গেছে, সেই সাথে গলাটাও শুকিয়ে কাঠ। রাগে শরীর জ্বালা করছে, তৃষ্ণা পেয়েছে খুব। বিছানা থেকে নামার সময় খুব সাবধানে নামলো সে, যাতে খাটটা নড়ে না ওঠে। মৃন্ময়কে জাগানোর সাহস বা ইচ্ছে কোনোটাই এখন আর নেই। মেঝেতে পড়ে থাকা বালিশটা ডিঙিয়ে পা টিপে টিপে সে দরজার দিকে এগিয়ে গেল। তরু খুব সাবধানে শোবার ঘরের দরজাটা ফাঁক করলো। কবজায় সামান্য ক্যাচ ক্যাচে শব্দ হতেই সে থমকে দাঁড়ালো। ভয়ে ভয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো বিছানার দিকে। মৃন্ময় পাশ ফিরল কেবল, জাগলো না। স্বস্তির নিঃশ্বাস ফেলে তরু পা টিপে টিপে করিডোর পার হয়ে রান্নাঘরের দিকে এগোলো। ঠান্ডা পানির বোতলটা বের করে গলায় ঢাললো সে। হিমশীতল জলের স্পর্শে ভেতরটা জুড়িয়ে গেল মুহূর্তেই। ফ্রিজের দরজায় হেলান দিয়ে সে অন্ধকারে ডুবে থাকা ডাইনিং স্পেসটার দিকে তাকিয়ে রইল। তুমি এখানে? চমকে উঠল তরু, পিছু ফিরল। হাতে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে রজনী। তরু তাকালো ভালো করে। রেড কালার একটা নাইটি পরনে রজনীর, কেমন যেন বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। তরুর খুব চেনা চেনা লাগে এই দাঁড়ানোর ভঙ্গিমা। কি প্রবলেম? কথা বলছো না কেন? ব্রু কুচকালো তরুর। সে কি এই মেয়ের সাথে কথা বলতে বাধ্য নাকি? কি বলবো? ভাবলেশহীন জবাব দিল তরু। রজনী শব্দ করে গ্লাসটা টেবিলে রাখলো। তরুর একদম মুখোমুখি এসে দাঁড়ালো। তুমি জানো মৃন্ময়কে আমি ভালোবাসি। একটু অবাক হলো না তরু, অনেক আগেই বুঝতে পেরেছিল। জানি। চোখে চোখ রেখে বলল তরু। তরু রজনী ভেবেছিল তরু চমকে উঠবে, হয়তো কান্নাকাটি করবে বা অন্ততপক্ষে তার ওপর চিৎকার করে উঠবে, কিন্তু তরুর এই অস্বাভাবিক শান্ত ভঙ্গি তাকে যেন আরো বেশি খেপিয়ে দিল। রজনী দাঁতে দাঁত চেপে আবারও বলল, জানো যখন তখন ওর থেকে দূরে থাকো না কেন? কেন বারবার ওর সামনে এসে দাঁড়াও? তরু একটু প্রয়োজন বোধ করলো না কিছু বলার, পাশ কাটিয়ে চলে যেতে চাইলো, কিন্তু রজনীর সামনে এসে দাঁড়ালো। তুমি কি ভেবেছো মৃন্ময় তোমাকে ভালোবাসে? তোমাকে কষ্ট দিতে বিয়ে করেছে, ও আমাকে ভালোবাসে। তরু রজনীর দিকে ঝুঁকলো। টেবিলে ঠেকে গেল রজনী। আমাকে ভালো না বাসলে অন্তত তোমাকে ভালোবাসবে না? ক্ষিপ্ত হলো রজনী, হাত তুলল থাপ্পড় মারার উদ্দেশ্যে। তরু থামিয়ে দিল। রজনীর গাল হালকা হাতে ছুলো। যে টেবিল ধরে দাঁড়িয়ে আছে সেই টেবিলে তোমার ভালোবাসার মানুষ মৃন্ময়ের সাথে আমার এক ধাপ বাসর হয়ে গেছে জানো? রজনীর গালে আঙ্গুল স্লাইড করতে করতে বলল তরু। এখন তুমি যেভাবে ঝুঁকে আছো সেভাবে আমি ছিলাম, আর আমার জায়গায় মৃন্ময়। তবে আমার হাতটা তোমার গালে, কিন্তু ওর হাতটা ছিল আমার কোমরে। শাট আপ তরু। শোনো না, ও আমাকে এখানে। তরুকে ধাক্কা দিয়ে সরে গেল রজনী। তোমাকে দেখে নিব আমি। রুমের দিকে যেতে যেতে বলল রজনী। এখানেই তো দাঁড়িয়ে আছি, দেখে যাও। হাসতে হাসতে বলল তরু। রজনীকে ওরকম তড়িঘড়ি করে যেতে দেখে ভীষণ হাসি পাচ্ছে ওর। রজনীকে যা বলল তা মোটেও মিথ্যে নয়। এই সেই টেবিল, অতীত। খাবে না? না। খাও বলছি।
তরু মজা করছিল মৃন্ময়ের সাথে, চাচ্ছিল নিজে হাতে যেন খাইয়ে দেয়। পরনে তখন ওর মৃন্ময়ের শার্ট অ্যান্ড ট্রাউজার ছিল। রান্নাঘরে বাদরামি করতে গিয়ে নিজের কাপড় ভিজিয়ে ফেলেছিল। মৃন্ময় এগিয়ে আসে, ঠোঁটের ভাঁজে খাবারটুকু রেখে তরুর ঠোঁটে ঠোঁট চেপে ধরে। আশা করেনি তরু এরকম কিছু, জীবনের প্রথম চুমু ছিল এটা। মৃন্ময় তরু 2 হাত পিছে চেপে ধরে আরেক হাতে গাল, একটু একটু করে খাবারের মিষ্টি ঠোঁট ছাড়িয়ে গলায় নেমে আসে। বাধা দেওয়ার উপায় নেই তরুর। মৃন্ময়ের হাতের ছোঁয়ায় হারিয়ে সেও তালে তাল মেলায়। মৃন্ময় এক ঝটকায় টেবিলে সাজানো সবকিছু সরিয়ে দেয়, শুয়ে দেয় তরুকে। তরুর অর্ধেক শরীর টেবিলে আর বাকিটা টেবিলের বাহিরে। মৃন্ময় আলতো হাতে পেটের দিক থেকে শার্টটা সরিয়ে দেয়। উন্মুক্ত না ভিতে পরপর কয়েকটা চুমু দিয়ে পাশে রাখা মধুর বাটি থেকে খানিকটা আঙ্গুলে নিয়ে ছেড়ে দেয় না ফিতে। তরু চোখ বন্ধ করে। মৃন্ময় জিহ্বা ছোঁয়ায় শিউরে উঠে তরু। 2 হাতে খামচে ধরে সে মৃন্ময়ের চুল। মৃন্ময় যেন আরো দিশেহারা হয়ে যায়। তরু আরো শক্ত করে চেপে ধরে তাকে। হানি, হুম হুম গোঙায় তরু। সম্মতি পায় মৃন্ময়। মাথা তুলে 2 হাত রাখে তরুর কোমরের ট্রাউজারের উপর। ঠিক সেই মুহূর্তে বাসর কলিং বেল তীব্র শব্দে বেজে ওঠে। অবাধ্য দুটো মানুষ শান্ত হয়ে যায় ধীরে ধীরে। রাত গভীর, চারপাশে নিস্তব্ধতা নেমে এসেছে। শুধু দূরের কোনো অচেনা পোকামাকড়ের ক্ষীণ শব্দ ভেসে আসছে। বাগানের পুরনো ব্রেঞ্চটায় ক্লান্ত দুটো অর্ধনগ্ন শরীর থেকে একে অপরের সাথে লেগে হেলান দিয়ে আছে। একজন মাথা ঠেকিয়ে রেখেছে অন্যজনের বুকে, আরেকজন সেই মাথায় ধীরে ধীরে পরম যত্নে হাত বুলিয়ে দিচ্ছে। তরু একটু নড়ে আরো গুটিয়ে গেল মৃন্ময়ের উষ্ণ বুকে। তার চোখ আধো বন্ধ। সে বুঝতে পারছে না কেন তার ভেতরটা এত শান্ত লাগছে। আবার মনে হচ্ছে হয়তো সে জানেও এই আশ্রয়টাই যেন তার বহুদিনের চাওয়া। দুজনের শরীর একে অপরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। এক চুল পরিমাণও ফাঁকা নেই তাদের মাঝে। রাতের ঠান্ডা হাওয়া মাঝে মাঝে এসে ছুঁয়ে যাচ্ছে, কিন্তু মৃন্ময়ের শরীরের উষ্ণতায় তরুর কাঁপুনি থেমে যাচ্ছে। মৃন্ময়ের ঘাম ভেজা খোলা বুকে তরু আলতো করে আঙ্গুল ছুঁয়ে দিল। বুক থেকে কোমর পর্যন্ত ছোট ছোট ঘামের ফোঁটা জ্বলজ্বল করছে, যেন রাতের মৃদু আলোয় ছোট্ট তারার মতো। তরু ধীরে ধীরে সেই ফোঁটাগুলো ছুঁয়ে দেখছে। মৃন্ময় চুপচাপ চোখ বন্ধ করে ওর মাথায় হাত বুলিয়ে যাচ্ছে। হঠাৎ তরু আরেকটু সরে এসে আরো কাছাকাছি লেগে গেল মৃন্ময়ের সাথে। তার গাল ছুঁয়ে রইল মৃন্ময়ের উষ্ণ বুকে। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে মুখ উঁচু করে তাকালো মৃন্ময়ের মুখের দিকে। শান্ত নিশ্চুপ সেই মুখটা অদ্ভুতভাবে স্থির। চোখ বন্ধ, হালকা ক্লান্তির ছাপ, তবুও যেন তৃপ্তির একটা রেখা লুকিয়ে আছে সেখানে। তরু কিছু না বলেই বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে। এই শান্ত মুখের লোকটা নাকি তাকে এভাবে জ্বালাচ্ছে। বাগান পর্যন্ত ছাড় দিল না। এক সময় এই পাগলামি সহ্য করতে না পেরে দূর দেশে পানি দিয়েছিল তরু। বন্ধ খাঁচা থেকে পালিয়ে গিয়েছিল সে। প্রথম প্রথম টক্সিক মৃন্ময়কে ভালো লাগলেও ধীরে ধীরে অসহ্য হয়ে ওঠে সে। তরু মৃন্ময় নিঃশ্বাস ফেলল। চোখের সামনে থাকা শান্ত মুখটার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই তার মনে পড়ে গেল বহুদিন আগের সেই সময়গুলো। এক সময় এই মানুষটার পাগলামি সহ্য করতে না পেরে সে সত্যি দূর দেশে চলে গিয়েছিল, যেন বন্ধ খাঁচা থেকে পালিয়ে যাওয়া একটা পাখি। প্রথম দিকে মৃন্ময়ের সেই অদ্ভুত তীব্রতা তরুর ভালোই লাগতো। মনে হতো কেউ তাকে এতটা নিজের করে চায়, এটা যেন এক ধরনের ভালোবাসা। কিন্তু সময়ের সাথে সাথে সেই ভালোবাসার ভেতর অন্যরকম একটা ভারী অনুভূতি জমতে থাকে। ধীরে ধীরে মৃন্ময়ের আচরণ তাকে ক্লান্ত করে তুলতে শুরু করে। এক অপরিচিত ছেলের সাথে তরুর হালকা কথা বলা, একটু হাসাহাসি অদ্ভুতভাবে বদলে দিয়েছিল সবকিছু। মৃন্ময়ের চোখে তখন এমন একটা রাগ দেখা গিয়েছিল
যা তরু আগে কখনো দেখেনি। মুহূর্তের মধ্যেই পরিবেশটা ভারী হয়ে উঠেছিল। এরপর যা ঘটেছিল তা আজও তরুর মনে কাঁপন ধরায়। সে শুধু মনে করতে পারে হঠাৎই চারপাশে চিৎকার, দৌড়ঝাঁপ আর আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। কিভাবে তারই চোখের সামনে অচেনা সেই ছেলেটাকে মেরে আধমরা করে ফেলেছিল। কিভাবে ছেলেটার চোখের দৃষ্টি কেড়ে নিয়েছিল। সেই দিনের পর থেকে মৃন্ময়ের দিকে তাকাতে গেলেই তরুর মনে অদ্ভুত এক ভয় জমে উঠত। সেই কারণেই একদিন সে সিদ্ধান্ত দিয়েছিল চলে যাবে সবকিছু থেকে দূরে। সেই বাড়ি, সেই স্মৃতি আর মৃন্ময়ের অদ্ভুত দখলদার ভালোবাসা সবকিছু পেছনে ফেলে। কিন্তু আজ এতদিন পর এই গভীর রাতে আবারও সে বসে আছে মৃন্ময়ের বুকের কাছে। তরু ধীরে ধীরে চোখ নামিয়ে আনলো। তার ভেতরে যেন দুটো অনুভূতির লড়াই করছে, একটা ভয় আর একটা অদ্ভুত টান। সে বুঝতে পারছে না এই মানুষটা কি সত্যি তার থেকে এত দূরে, নাকি এখনো কোথাও না কোথাও তার জীবনকে জড়িয়ে রেখেছে। ড্রয়িং রুমে ভারী নীরবতা নেমে এসেছে। বড় সোফাটায় গা এলিয়ে বসে আছে রজনী। তার মুখটা কঠিন, চোখ দুটো অস্বাভাবিক ঠান্ডা। হাতে ধরা কফির মগ থেকে ধোঁয়া উঠছে ধীরে ধীরে, কিন্তু সেই উষ্ণতার ছিটে ফোটাও যেন নেই তার আচরণে। তার সামনে দাঁড়িয়ে আছে বাড়ির কাজের মেয়েটা। দুহাত জড়িয়ে ধরে কাঁদছে সে, চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। যেন বুঝতে পারছে না ঠিক কি ভুল করেছে, তবুও আশঙ্কায় তার বুক ধড়ফড় করছে। রজনী ধীরে ধীরে মগটা হাতে ঘোরাতে লাগলো। তার ঠোঁটে হালকা একটা তাচ্ছিলের হাসি ফুটে উঠল। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল মেয়েটার দিকে, যেন তাকে আরো অস্বস্তিতে ফেলার জন্য এই নীরবতা। মেয়েটা কাঁপা গলায় কিছু বলতে চাচ্ছিল, ঠিক তখনই আচমকা রজনীর হাত নড়ে উঠল। এক ঝটকায় হাতে থাকা কফির মগটা ছুঁড়ে মারলো সে মেয়েটার দিকে। মগটা গিয়ে পড়লো মেয়েটার পায়ের কাছে। মেঝেতে পড়তেই ঠন করে শব্দ হলো আর গরম কফি ছিটকে চারিদিকে ছড়িয়ে পড়লো। মেয়েটা ভয়ে চমকে উঠে এক পা পিছিয়ে গেল। তার চোখ আরো বড় হয়ে গেছে আতঙ্কে। রজনী তখনও সোফায় বসে আছে আগের মতোই, ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে, যেন এই পুরো ঘটনাটা তার কাছে খুবই সাধারণ কিছু। এসব কি করছো তুমি? ভেজা চুলগুলো সামনে থেকে পিছিয়ে ছাড়তে ছাড়তে ছিঁড়ি বেয়ে নেমে এলো তরু। রজনী তাকালো ওর কথায়, মুহূর্তেই যেন রাগ তরিয়ে বেড়ে গেল তার। এত রাগ কিসের ননদিনী? তরু এসে রজনীর পাশে বসলো। রজনী চোখ গরম করে তাকালো তার দিকে। তরু বুঝতে পারলো না সকাল সকাল এত রেগে কেন। সে তাকালো কাজের মেয়েটির দিকে, ইশারায় জিজ্ঞেস করলো কি হয়েছে। মেয়েটি এগিয়ে এলো তরুর পানে, কানের কাছে মুখ নিয়ে বলল, কাল রাইতে বাগানে আপনার আর ভাইজানরে রজনী ম্যাডাম দেখছিল, তখন থেকেই এমন চেতা আছে। ঠোঁট টিপে বলল মেয়েটা। তরু চোখ বড় বড় করে তাকালো তার দিকে। মেয়েটা যেন বুঝলো তরুর চোখের ভাষা। আমি কিছু দেখি নাই, শুধু একটু চুমাইতে দেখছি। বলেই মেয়েটা দৌড়ে চলে গেল রান্নাঘরের দিকে। তরু মূর্তির মতো চোখ বড় বড় করে সেখানেই বসে রইল। ছি ছি, ওই লোকটার জন্য এসব, কি লজ্জা কি লজ্জা। তরু তাকালো রজনীর দিকে। ওর রেগে থাকা মুখটা দেখে ফিক করে হেসে ফেলল। আমাকে দেখতে কি জোকারের মতো লাগছে? কর্কশ গলায় প্রশ্ন করলো রজনী। তরু কোনো মতে নিজের হাসি চাপিয়ে রাখলো। না, মোটেও না। তোমার মতো এত সুন্দর মেয়েকে জোকারের মতো লাগবে কেন? তাহলে হাসলে কেন? হাসি পেলো তাই। আমার দিকে তাকিয়ে হাসলে কেন তুমি? তরু ঝুঁকে এলো রজনীর দিকে। লুকিয়ে রোমান্স দেখছিলে? রজনী এক ঝটকায় দূরে সরে গেল, দাঁতে দাঁত চেপে বলল, নির্লজ্জ বেহাই আমি। আমি বলতে নির্লজ্জ বেহায়া, আর তুমি যে লুকিয়ে লুকিয়ে ভাই ভাবির রোমান্স দেখছিলে সেই বেলায়? রজনী রাগে সাপের মতো ফোঁস করছিল। ফ্রিজ থেকে মেয়েটা হাতে আইসক্রিম নিয়ে এসে তরুর হাতে দিল। ভাইজান এনে রাখছে আপনার জন্য।
তরু সাধলো রজনীকে, নাক ছিটকাল সে। তরুর আর সাধলো না, নিজের মতোই খেতে লাগলো। মৃন্ময় রেডি হয়ে নিচে নেমে এলো, দেখে মনে হচ্ছে অফিসে যাবে। তরুকে খেতে দেখে ওর মুখোমুখি এসে ঝুঁকলো। আচ্ছা তাই নাকি? কিন্তু আমি তো কামড় দিতে বেশি লাইক করি। তরু বাঁকা চোখে তাকালো। মৃন্ময়ের ঠোঁটের কোণে দুষ্ট হাসি। তরুও হাসলো, অবাক হলো মৃন্ময়। নিজের ঠোঁট কামড়ে চোখ বন্ধ করলো মৃন্ময়। তরুর কথাটা ফিল করতে পেরেছে সে। মনে হলো শরীরের কোনো একটা পার্ট নিজে থেকে সাবধান হয়ে গেল বিপদ বুঝে। মৃন্ময় কথা বাড়ালো না। তরুর বাঁকা হাসি তাকে কথা বাড়াতে দিল না। আলতো করে তরুর ঠোঁটের কোণে লেগে থাকা আইসক্রিম টুকুতে চুমু দিয়ে নিজের মুখে নিয়ে নিল। নিজের ঠোঁট নিয়েই লেক করলো। চলে গেল মৃন্ময়। তরু মুহূর্তেই বুঝে গেল ওর কথার মানে, হাসলো সামান্য। রজনী অবাক হয়ে তাকিয়েছিল তাদের দিকে। কথা শুনতে না পেলেও মৃন্ময়ের করা কাজ দেখে সে যেন চাঁদের দেশে চলে গেছে। মাঝে কেটেছে 2 দিন। এই 2 দিনে মৃন্ময় অদ্ভুতভাবে শান্ত ছিল। তরুর প্রতি ছিল ঠান্ডা। তরু খুঁজে পাচ্ছিল না তার দোষ কোথায়। আজকে সকাল সকাল বেরিয়েছে মৃন্ময়। তরু সেই ফাঁকে রান্নাঘরে এসেছে। খেয়ে যায়নি মৃন্ময়। কাজের মেয়েটার সাথে রান্নাঘরে তরু। মেয়েটার নাম রূপালী। সোজা সাপটা কথা বলে। বাড়ির আনাচে কানাচে সব খোঁজ ওর কাছে। তরুর মাথা খারাপ করে ফেলেছে কথা বলতে বলতে। রান্নাঘরের জানলা দিয়ে রোদ এসে পড়েছে রূপালীর মুখে। রূপালী তখন নিপুণ হাতে বটি দিয়ে আলু কাটছে। আর তার ধারালো বটির চেয়েও ধারালো কথাগুলো তীরের মতো এসে বিছে তরুর পানে। তরু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে চুলার পাশে, হাতে একটা ফ্লাইং প্যান, যেটা সে মৃন্ময়ের জন্য স্পেশাল কিছু একটা নাস্তা বানানোর উদ্দেশ্যে বের করেছিল। কিন্তু রূপালীর কথাগুলো তার হাতের আঙ্গুলগুলোকে যেন পাথরের মতো ভারী করে দিয়েছে। নড়াচড়া করার শক্তিটুকু সে হারিয়ে ফেলেছে। রূপালী থামার পাত্রী নয়, সে অবলীলায় বলে চলেছে। জানেন ভাবি, আপনি যখন আসছিলেন না তখন ভাইজান কত কষ্টে ছিল। আপনারে খুঁজতে খুঁজতে পাগল হইয়া যাবার জোগাড় হয়েছিল। খাইতে বসলে থালা ধইরা বইসা থাকতো, এক লোকমা মুখে দিত না। তরু তাকালো। রূপালীর কথায় যতটা সরলতা আছে তার চেয়েও বেশি আছে এক অদ্ভুত অস্বস্তি। তরু আর মৃন্ময়ের মাঝখানের দূরত্বটা কি এতটাই প্রকাশ্য ছিল যে বাড়ির কাজের মেয়েটাও সেটা টের পেয়ে গিয়েছিল। রূপালী এই বাড়ির আনাচে কানাচে বিচরণ করে। সে দেয়ালের দীর্ঘশ্বাসও শুনতে পায়। সে জানে মৃন্ময় সাহেব কখন একা বারান্দায় দাঁড়িয়ে সারা রাত সিগারেট ফুঁকেছেন, আর কখন মাঝখানে তরুর ফেলে যাওয়া শাড়িটা আলমারি থেকে বের করে ডুকরে কেঁদেছেন। তরু নিজেকে সামলে নিয়ে খুব ধীর গলায় বলল, রূপালী, তুই তো অনেক কথা জানিস। এই যে ভাইজান এত কষ্ট পেল, তুই তখন তাকে কিছু বলতি না, সান্ত্বনা দিতি না? রূপালী একটা তাচ্ছিলের হাসি হাসলো। হাত থেকে আলুটা নামিয়ে রেখে সে তরুর চোখের দিকে সরাসরি তাকালো। আমি কি কমু ভাবি, আমি তো সামান্য মানুষ। তাই দেখতাম আপনার ছবিটার দিকে ভাইজান কেমনে চাতক পাখির মতো চাইয়া থাকতো। একদিন তো দেখলাম আপনার ওই নীল রঙের শাড়িটা নিয়ে ভাইজান বিছানায় পইরা আছে। আমার দেখা কইলা যারা ফাইটটা গেছিল, মানুষটা আপনার ছাড়া জিন্দা লাশের মতো আসছিল। তরুর মনে হলো তার পায়ের তলার মাটিটা একটু সরে যাচ্ছে। সে তো জানতো মৃন্ময় খুব শক্ত মনের মানুষ। আড়ালে গিয়ে যে সে এমনভাবে ভেঙে পড়বে সেটা তরুর কল্পনারও বাহিরে ছিল। তাদের মান অভিমান আলাদা থাকা এসব কি তবে মৃন্ময়কে এতটা চুরমার করে দিয়েছিল? তবে তরু রান্নাঘরে এসেছিল ভালোবাসার একটা বহিঃপ্রকাশ ঘটাতে, মৃন্ময়ের পছন্দের প্যানকেক বা অন্য কিছু বানাতে। কিন্তু রূপালীর দেয়া এই তথ্যের ভার সে বইতে পারছে না। রান্নাঘরের গরম তাপ আর রূপালীর কথার ছাপটা মিলেমিশে তরুর মাথাটা ভো ভো করছে। রূপালী আবার বলতে শুরু করলো, অন যে আপনি আইসেন, ভাইজান অহনো শান্তি পায় নাই ভাবি। আমি তো দেখি মাঝরাতে ভাইজান উঠা সাদে যায়, আবার ফিরে এসে দেখে আপনি আসলে আসেন কি না। ভাইজানের মনে অহনো ডর, যদি আপনি আবার চইলা যান
কথাটা তীরের মতো তরুর বুকে বিঁধল। সে মৃন্ময়ের জন্য নাস্তা বানাতে চেয়েছিল, কিন্তু এখন তার নিজেরই বুকটা শুকিয়ে আসছে। এক গ্লাস পানি খেয়ে সে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। রূপালী আলু কাটা শেষ করে এখন পেঁয়াজ কাটতে শুরু করেছে। তরুর ভেতরটা তখন তছনছ হয়ে যাচ্ছে। সে ভাবছে যে সে যে জেদ করে এতদিন দূরে ছিল, তার মূল্য কি মৃন্ময়কে এভাবেই দিতে হয়েছে? এই মানুষটা কি তবে তার অপেক্ষায় প্রতিটা মুহূর্ত বিষাদের সাথে লড়াই করেছে? রূপালী কাজের ফাঁকে ঘাড় ঘুরিয়ে বলল, ভাবি, ভাইজানটার কষ্ট দিয়েন না, বড় ভালো মানুষ। আপনার ছাড়া হের জগৎ অন্ধকার। রান্নাঘরের পরিবেশটা বিষণ্ণতায় ভরে উঠল। রূপালী পেঁয়াজ কাটতে কাটতে চোখ মুছল। হয়তো পেঁয়াজের ঝাঁঝে অথবা পুরনো কোনো স্মৃতির আঁচ লেগে তরু পাথরের মতো দাঁড়িয়ে আছে। রূপালী এবার বটিটা এক পাশে সরিয়ে রেখে দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি তো হেইজে রাগ কইরা চইলা গেলেন, একবারও পেছনে ফিরা চাইলেন না। হ্যাঁ, দিন রাইতে ভাইজানের অবস্থা যে কি হয়েছিল আমি ছাড়া আর কেউ দেখে নাই। তরু স্নান হেসে বলল, রাগ তো মানুষের হয়ই রূপালী। আমি ভেবেছিলাম কিছুদিন দূরে থাকলে হয়তো মেজাজটা শান্ত হবে। তাছাড়া ওনার বাবা মাও তো আমার উপর ভীষণ চটেছিলেন। ওনাদের ওই কড়া কথাগুলো সহ্য করতে পারিনি বলেই তো বেরিয়ে গিয়েছিলাম। ভাবলাম কয়দিন পর গিয়ে মাফ চেয়ে নেব। রূপালীর হাতের কাজ থেমে গেল। সে স্তব্ধ হয়ে তরুর দিকে তাকালো। তার চোখে মুখে এক অদ্ভুত আতঙ্ক আর বিস্ময় খেলে গেল। সে ফিসফিস করে বলল, আপনি আপনি এখনো জানেন না ভাবি? ওনারা তো মাফ করার জন্য আর নাই। তরুর হাত থেকে ফ্লাইং প্যানটা ঝনঝন করে নিচে পড়ে গেল। তার বুকের ভেতরটা ধক করে উঠল। সে তোতলাতে তোতলাতে বলল, কি কি বলছিস এসব? নেই মানে কি? ওনারা কি রাগ করে গ্রামে চলে গেছেন? রূপালী আঁচল দিয়ে মুখ চেপে বলল, ওনারা তো দুনিয়া সাইরা চইলা গেছে ভাবি। হ্যাঁ, দিন আপনি গেট দিয়া বাইর হইলেন আর তার 1 ঘন্টা পরেই খবর আইলো ভাইজানের আব্বা আম্মা বাসায় আসতেছিল, মাঝপথে বড় ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়। তরুর পায়ের তলার মাটি যেন সত্যি সত্যি সরে গেল। দেয়ালটা না ধরলে সে হয়তো এখনই মেঝেতে আছড়ে পড়তো। তার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসছে। কানে বাজছে সেই শেষ মুহূর্তের ঝগড়ার শব্দগুলো। সে ভাবতেও পারেনি ওটাই ছিল শেষ দেখা। ভাইজান তো পাগল হইয়া গেছিল। একদিকে মা বাবার লাশ আর একদিকে আপনার কোনো খোঁজ নেই। কত মানুষে দিয়া ফোন করাইলো, কত জায়গায় খুঁজলো। আপনি তো জেদ করে ফোন বন্ধ রাখছিলেন। ভাইজান আজও আপনারে মাফ করতে পারে নাই। তরুর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সে এতদিন রাগে মুখ ফিরিয়েছিল, আর ওদিকে মৃন্ময় একই সাথে বাবা মা হারানোর শোক আর তরুকে হারানোর দহন একাই বয়ে বেরিয়েছে। সে জানতো না তার চলে যাওয়াটা একটা সাজানো সংসারকে এভাবে শ্মশান করে দিবে। সেই দিনটা যেন এখন তরুর কাছে এক বীভৎস অগ্নিকাণ্ডের মতো মনে হচ্ছে। রূপালীর প্রতিটা কথা তাকে মনে করিয়ে দিচ্ছে যে সে শুধু মৃন্ময়কে নয়, তার পরিবারকেও ধ্বংস করে দিয়ে এসেছে নিজের অবুঝ ভেদে। রান্নাঘরের জানালা দিয়ে আসা বাতাসটা এখন আর স্নিগ্ধ লাগছে না, বরং একটা ঠান্ডা হাহাকার হয়ে তরুর শরীরের প্রতিটি লোম কূপ দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে। মৃন্ময়ের সেই মাঝরাতে ছাদে যাওয়া, বারবার এসে তরুকে দেখে যাওয়া, এসব কি তবে হারানোর ভয় থেকে? তরু নিজেকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে ডুকরে কেঁদে উঠল। সে যে অপরাধ করেছে তার ক্ষমা কি কোনোদিনও মৃন্ময় তাকে করবে? অথবা সে কি পারবে নিজেকে ক্ষমা করতে? চাঁদের আবছা নীল আর লাল আলোটা মৃন্ময়ের চোখে বিঁধছে। চারপাশের উচ্চস্বরে বাজতে থাকা মিউজিক, গ্লাসের টুংটাং শব্দ আর মানুষের অট্টহাসি, সব কিছুই তার কাছে এখন অসহ্য মনে হচ্ছে। টেবিলের ওপর সার দিয়ে সাজানো মদের বোতল, একের পর এক গ্লাস খালি করে চলেছে সে। নেশা তার মাথায় চড়ছে ঠিকই, কিন্তু বুকের ভেতর যে দহন সেটা নিভাতে পারছে না। অ্যালকোহলের তীব্র ঝাঁঝালো স্বাদ গলার
নলি পুড়িয়ে দিচ্ছে, তবুও সে থামছে না। মৃন্ময় আজ নিজেকে ধ্বংস করে দিতে চায়। বাবা মায়ের মৃত্যুটাকে এতদিন সে একটা ভয়াবহ দুর্ঘটনা বলেই জেনে এসেছে, কিন্তু আজ হাতে আসা সেই ফরেনসিক রিপোর্টের একটা ছেঁড়া পাতা অন্য কথা বলছে। মৃন্ময়ের হাত কাঁপছে, সে আবার গ্লাসে মদ ঢাললো। তার চোখের সামনে ভেসে উঠেছে বাবা আর মায়ের হাসি মুখ, অথচ সেই হাসি মুখ দুটোর শেষ পরিণতি ছিল থেতলে যাওয়া শরীর আর নিথর রক্ত মাখা দেহ। সেই রাতে গাড়ির ব্রেক কি আসলেও কাজ করেনি, নাকি ওটা কাজ না করার ব্যবস্থা করা হয়েছিল? সন্দেহের বিষাক্ত সাপ তার মগজে দংশন করছে। স্বাভাবিক মৃত্যু ছিল না, সেটা খুন। ওটা খুন ছিল। মৃন্ময় বিড়বিড় করে কথাটা বলল, তার কণ্ঠস্বর জড়িয়ে আসছে। পাবো এর ওয়েটার এসে বিনয়ের সাথে বলল। মৃন্ময় লাল চোখে তার দিকে তাকালো। তার দৃষ্টিতে এমন এক হিংস্রতা ছিল যে ছেলেটা তার আর কথা বাড়ানোর সাহস পেল না। মৃন্ময় আবারও বোতলের ঝিপি খুলল। সে জানে এই নেশা তাকে উত্তর দেবে না, কিন্তু এই মুহূর্তের যন্ত্রণা থেকে মুক্তি পেতে তার অবশ্য প্রয়োজন। মৃন্ময়ের মনে পড়েছে তার বাবার জেদি স্বভাবের কথা। বড় ব্যবসায়িক গ্রুপের সাথে একটা জমি নিয়ে বিবাদ চলছিল তখন। বাবা বারবার বলতেন, অন্যায় আমি সইব না। সেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েই কি তাদের জীবন দিতে হলো? মৃন্ময় নিজেকে ক্ষমা করতে পারছে না। কেন সে তখন কিছুই বুঝতে পারেনি? মদের তীব্রতা যত বাড়ছে, মৃন্ময়ের ভেতরের ঘৃণা ততটাই তীব্র হচ্ছে। সে ভাবছে সেই লোকগুলোর কথা, যারা আজ হয়তো সমাজের বুকে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে, অথচ তাদের হাতে লেগে আছে তার বাবা মায়ের রক্ত। টেবিলের ওপর রাখা খালি বোতলটা সে সজোরে হাতের মুঠোয় ধরল। কাচের ওপর তার আঙ্গুলের ছাপগুলো ফুটে উঠেছে। কাউকে ছাড়ব না। সে দাঁতে দাঁত চেপে বলল। নেশার ঘোরে তার চারপাশটা দুলতে শুরু করেছে। পাবের রঙিন আলো এখন রক্তের মতো লাল মনে হচ্ছে। তার মনে হচ্ছে এই শহরের প্রতিটা অলি গলি জানে সেই রাতের সত্যিটা। শুধু সেই অন্ধ হয়েছিল। নিজের উপর ঘেন্না হচ্ছে তার। কেন সে এতদিন বিচার চায়নি? কেন সে কেবল নিয়তি বলে মেনে নিয়েছিল? মৃন্ময় টালমাটাল পায়ে উঠে দাঁড়ালো। শরীর আর চলছে না, মাথা চিমচিম করছে। টেবিলের ওপর কিছু টাকা ছুঁড়ে দিয়ে সে বেরিয়ে এলো রাস্তায়। বাহিরে ঠান্ডা বাতাস তার মুখে লাগতেই সে কিছুটা থমকে দাঁড়ালো। অন্ধকার আকাশটার দিকে তাকিয়ে সে চিৎকার করে বলতে চাইল কিছু, কিন্তু গলা দিয়ে কেবল অস্পষ্ট গোঙানি বের হলো। বৃষ্টি শুরু হয়েছে ঠিক সেই রাতের মতো, যে রাতে সে অনাথ হয়েছিল। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন তাকে ধিক্কার দিচ্ছে। মৃন্ময় টলতে টলতে নিজের গাড়ির দিকে এগোতে চাইল, কিন্তু পারল না। রাস্তার ধারের একটা ল্যাম্পপোস্টে ধরে এসে বসে পড়ল। তার চোখের জল বৃষ্টির সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। রাত বাড়তে বাড়তে এখন নিঝুম। শহরের ব্যস্ত কোলাহল ফিকে হয়ে এসেছে। শুধু মাঝে মধ্যে দূর থেকে কোনো নাম না জানা পাখির ডাক কিংবা বাতাসের সনসন শব্দ শোনা যাচ্ছে। ঘরের ভেতরটা মায়াবী এক আলো আধারিতে ঘেরা। সে আবছা আলোয় বিছানার ঠিক মাঝখানে স্থির হয়ে বসে আছে তরু। সে আজ পরেছে এক টুকটুকে লাল সিল্কের শাড়ি। শাড়ির মসৃণ জমিন বিছানার চাদর ছুঁয়ে ছড়িয়ে আছে চারিদিকে। শাড়ির সাথে মিলিয়ে পরনে স্লিভলেস ব্লাউজ, যা তার উজ্জ্বল গায়ের রঙের সাথে এক চমৎকার বৈপরীত্য তৈরি করেছে। তরু লম্বা কালো চুলগুলো পিঠের উপর ছাড়া যেন অন্ধকারের এক ঝর্ণা নেমে এসেছে কাঁদ বেয়ে। মুখে খুব হালকা মেকআপ করলেও ঠোঁটে মেখেছে গাঢ় লাল লিপস্টিক। এই নির্দিষ্ট শেডটা মৃন্ময়ের খুব পছন্দ। মৃন্ময় বলতো, এই লাল রংটা যেন তোমার ঠোঁটে থাকে। তোমাকে ঠিক যেন কোনো এক রূপকথার রানীর মতো লাগে। আজ সারাটা দিন মৃন্ময় বাড়ি ফেরেনি। কেন ফেরেনি, কোথায় আছে তরু তার কিছুই জানে না। ফোনটা কয়েকবার হাতে নিয়েও রেখে দিয়েছে। এক অদ্ভুত কষ্ট তাকে ঘিরে ধরেছে। অথচ আশ্চর্যের বিষয় হলো, কেন সে আজ এভাবে সেজেছে
তার উত্তর তরুর নিজের কাছেও নেই। সময় যেন কাটছেই না। দেয়ালে ঘড়ির টিকটিক শব্দ এই নিস্তব্ধতায় বড্ড বেশি ভারী মনে হচ্ছে। তরু জানালার দিকে তাকালো। বাইরে ঘুটঘুটে অন্ধকার। না, আজ তো বিশেষ কোনো দিন নয়। তবে কেন এই আয়োজন? হয়তো অবচেতনে তরু চাচ্ছে মৃন্ময়কে সেই পুরনো দিনগুলোর কথা মনে করিয়ে দিতে, যখন তারা ঘন্টার পর ঘন্টা বারান্দায় বসে গল্প করত। যখন মৃন্ময় অফিস থেকে ফেরার সময় নিয়ম করে একগুচ্ছ বকুল ফুল নিয়ে আসতো। বিছানার এক কোণে রাখা মৃন্ময়ের একটা টি শার্ট পরে আছে। তরু হাত বাড়িয়ে সেটা টেনে নিল। তাতে এখনো মৃন্ময়ের গায়ের চেনা পারফিউমের গন্ধ লেগে আছে। সেই গন্ধে বুকটা হাহাকার করে উঠল তার। তরু আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নার প্রতিবিম্ব তাকে বলছে সে সুন্দর, কিন্তু এই সৌন্দর্যের সমাদর করার মানুষটিই তো নিখোঁজ। তরু ভাবতে লাগলো, মৃন্ময় যদি এখন ঘরে ঢোকে তবে সে কি করবে? রাগ দেখাবে নাকি সব অভিমান ভুলে জাপটে ধরবে? মৃন্ময় কি তার এই লাল শাড়িটার দিকে তাকিয়ে সেই মুগ্ধ দৃষ্টিতে তাকাবে, নাকি ক্লান্ত শরীরে শার্টের বোতাম খুলতে খুলতে বলবে, এখনো ঘুমাওনি তোরও? অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। দরজায় রূপালীর ডাক শুনে চমকালো তরু। তড়িঘড়ি করে ডোর খুলল। মৃন্ময়কে নিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা। তরু অদ্ভুতভাবে তাকালো সেদিকে। মেয়েটা বুঝলো তার চাহনি, মানে সে তাড়া দিল। ভাইরে লন ভাবি, মেলাদিন দেহিনি এমনি মাতাল হইতে। আইস কি অবস্থা, এক লোক আইয়া দিয়া গেল। ঝটপট তরুর গায়ে মৃন্ময়কে ঠেলে দিয়ে রূপালী চলে গেলে। তরু হঠাৎ এভাবে সামলাতে পারল না নিজের উপর মৃন্ময়ের ভার। দেয়ালে ঠেকে গেল। নাক মুখ কুচকে ফেলল গন্ধে। মৃন্ময় সম্পূর্ণ ছেড়ে দিয়েছে নিজেকে। তরু কোনো মতে ওকে বিছানায় এনে ফেলল। হাঁপিয়ে গেছে বেচারি। মেজাজ খারাপ হয়ে গেল ওর। যার জন্য সেজেছে সে এখন অচেতন। ধাক্কা দিল। এ উঠুন। না, কোনো সাড়া নেই। পাশেই ধপ করে বসে পড়ল তরু। নিজের প্রতিও বিরক্ত। কেন সাজলো? সে কি আবার মৃন্ময়কে কাছে টানতে চাইছে? কিন্তু মৃন্ময় তো তাকে ঘৃণা করে। তরু তাকালো ওর দিকে। শার্টটা খুলে দিল। মদের কারণে ভিজে গেছে অনেকটা। বড় বড় চোখ জোড়া মুহূর্তেই চলে গেল খোলা বুকে। ঢোক গিল তরু। কয়েক বছরে হাজারবার দেখেছে সেই বুক। এই যে পুরো বুক, পেট জুড়ে কিছু সূক্ষ্ম আঁচড়ের দাগ, এগুলো সব তরুর করা। আলতো করে ছুলো তরু। শরীরে হালকা শিরশিরে অনুভূতি হলো। মৃন্ময় নড়ে উঠল, সাথে অন্য কিছু নড়ল। সেদিকে তাকিয়ে মুখ কুঁচকে গেল ওর। সামান্য ছোঁয়াতেই? হুম। তরু অবাক চোখে তাকালো। মৃন্ময় তাকিয়ে আছে। এক ঝটকায় দূরে সরে গেল ও। দুম করে আঁচলখানা খুলে পড়ে গেল। উঠে বসলো মৃন্ময়। নেশা ভরা চোখে আরো নেশা নিয়ে তাকালো। এ কোন পরী দাঁড়িয়ে আছে তার সামনে, তার পছন্দের সাজে। মৃন্ময় ভাবলো হয়তো ভ্রম। পরক্ষণেই চোখ বন্ধ করে আবারও তাকালো তরুই। এটা তরুর নিঃশ্বাসের গতি বেড়ে গেছে। নিজ ইচ্ছায় সে ধরা দিয়েছে এভাবে। আঁচলটা টেনে তুলতে চাইলো। তৎক্ষণাৎ বাধা দিল মৃন্ময়। তরুর হাত থেকে নিজের হাত নিল আঁচলটা। একটু একটু করে টানতে লাগলো। দৃষ্টি তার স্থির তরুর মুখ পানে। মেয়েটি ইতিমধ্যেই চোখ জোড়া বন্ধ করে দিয়েছে। শাড়ির অনেকটা হাতে চলে এসেছে। এক সময় পুরোটাই এলো। এখন তরু শুধুমাত্র স্লিভলেস ব্লাউজ আর পেটিকোট। উন্মুক্ত নাভি সহ পেট আর বুকের কিছু অংশ, যাতে স্পষ্ট হয়েছে বুকের খাঁজ। মৃন্ময় তাকালো সেদিকে। এই যেন কোনো শিল্পীর হাতে আঁকা নিখুঁত চিত্রকর্ম। সাদা ধবধবে শরীরে কালো ব্লাউজ, সেটা আবার এতই পাতলা যা দৃশ্যমান হয়ে করেছে স্পর্শকাতর জায়গাটা। মৃন্ময় আন্দাজ করে নিল ভেতরে ইনার নেই। আঁচলটা জোরে টান দিতেই তরু এসে পড়ল ওর উপর। মৃন্ময় কোমর চেপে ধরলো, ঘাড়ে নাক ডুবালো। শাড়ি পরেছ কেন? এমনি। মৃন্ময় নাকের ছোঁয়ায় তরুর কথা জড়িয়ে যাচ্ছে। এখন যদি কিছু একটা করে ফেলি? করুন।
সহজ গলায় বলল তরু। কোনো ছেলে মানুষ আছে এই কথা শোনার পর আর সময় নিবে? ময়লা মনে হয় না দুনিয়াতে আছে এমন কোনো পুরুষ। মুহূর্তেই মৃন্ময়ের হাতের ছোঁয়া কঠিন রূপ নিল। ঘাড় শক্ত করে ধরে তরুর ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে এলো। অ্যালকোহলের গন্ধে তরুর দম বন্ধ বন্ধ অবস্থা, কিন্তু তাতেও ছাড়া পেল না, বরং আরেক হাত জায়গা করে নিল কালো কাপড়টার ভেতর। অনায়াসেই হাতের নাগালে পেয়ে গেল পছন্দের জিনিস জোড়া। ভেতরে উন্মুক্ত যে ইনার নেই। মৃন্ময়ের কাছে এটা সহজ হলো। মনে মনে প্রতিজ্ঞা করে ফেললো, এখন থেকে আর সে ইনার পড়তে দিবে না। কষ্ট হয়তো খুলতে, তার চেয়ে বরং নাই পড়ুক। বিছানায় শুয়ে দিল তরুকে মৃন্ময়। তরু পিটপিট চোখে তাকালো। সে তো আর পালিয়ে যাচ্ছে না, তাহলে এত তাড়াহুড়ো করার কি আছে? তরুর অর্ধেক শরীর বিছানায় ছাড়লো মৃন্ময়, বাকি অর্ধেক বেডের বাইরে। সাইড থেকে একটা বালিশ তুলে নিয়ে ওর কোমরের নিচে দিল। তরু অবাক চোখে তাকিয়ে রইল। কি করতে চাচ্ছে? মেঝে থেকে শাড়িটা তুলে নিল মৃন্ময়। তরু দুই হাত খাটের দুদিকে বেঁধে ফেলল। তরুর চোখ বড় বড় হয়ে গেল। মৃন্ময় সাথে এক বোতল মদ নিয়ে এসেছিল, বোতলটা বিছানা থেকে হাতে তুলে নিল। তরুর দুই পা দুদিকে ছড়িয়ে দিয়ে দাঁড়ালো মাঝে। আলতো হাতে ব্লাউজটা তুলে গলার কাছে দিল। খুলে ফেললো না পুরো, বটলের ছিপি খুলে ঢাললো তরুর শরীরে। গড়িয়ে পড়লো বুক থেকে না জিভে, তারপর আরো নিচে। মৃন্ময় সময় নষ্ট করলো না, মুখ ডুবিয়ে দিল বুকে। একে একে পুরো শরীরে সবটা শুষে নিল। তরু মন করছিল। হুম। মৃন্ময়ের এতে আরো লাগাম ছাড়া হলো। পেটিকোটটা আর থাকলো না নিজের বারান্দায়, উপরে উঠে গেল, সাথে মৃন্ময়ের পরনে থাকা প্যান্ট নিচে। মৃন্ময় গভীর দৃষ্টিতে তাকালো নিজের প্রতি। অতি যত্নের মিতাকে ছুঁয়ে জিজ্ঞেস করলো, এটা তোর পছন্দ ছোট মিয়া? চটফট করিস যে। উত্তর এলো তৎক্ষণাৎ। প্লিজ, আর কষ্ট দিস না আমায়, তাড়াতাড়ি একটু শান্তি দে। মৃন্ময় কি আর তার ছোট মিয়ার কথা শুনবে না? এটা কখনো হয়? সে এগিয়ে এসে ঠিকঠাক দাঁড়ালো। তরু বুঝলো এসে গেছে সেই সময়। আজকে এতটা হার্ড হবে অন্তর। ওর কি মায়া লাগবে না? বেঁধে রেখেছে, খুলে দিচ্ছে না তো। মৃন্ময় সম্পূর্ণ নজর দিল তরুর মুখে। দুই হাত রাখলো তরুর দুই উরুতে। তারপর হঠাৎ একটা কম্পন, সাথে তরুর চিৎকার। ব্যাস, চলমান রইল এটাই। কেউ কারোর থেকে কম নয়। একজনের চিৎকার যত বাড়ছে আরেকজন ততই নিজের প্রতি গতি বাড়াচ্ছে। এই রাতই মনে হয় তাদের মধ্যকার সকল দূরত্ব ঘুচাবে। এই ছি, ঢাকুন ঢাকুন বেলাজ বেড়া মানুষ। আজ একটা অদ্ভুত ঘটনা ঘটল। সদ্য ঘুম ভাঙা মৃন্ময় অবাক নয়নে তাকিয়ে রইল তরুর পানে। চোখ বন্ধ করে তরু দাঁড়িয়ে আছে সমানে। পরনে নীল রঙের শাড়ি, ভেজা চুলগুলো সব সামনে এনে রেখেছে। টুপটাপ করে পানি পড়ছে। কি হলো? বেয়াদবটাকে অমনি রাখবেন? চোখ বন্ধ রেখেই বলল তরু। মৃন্ময়ের অবাকতা যাচ্ছেই না, কিন্তু তরুর বারবার এক কথা বলাই বিরক্ত হয়ে গেল সে। চোখ ফেরালো তরুর থেকে। অদ্ভুতভাবে তার বুকের বাম পাশে শব্দ হচ্ছে। মৃন্ময় ঘন ঘন দুটো শ্বাস নিল। নারীকে শাড়িতে বুঝি এতটা মোহনীয় লাগে, কিন্তু এই নারীকে তো আর নতুন দেখা নয় না তো। এই নারীর শরীরের কোনো একটা অংশ বাদ আছে তার দেখার। তাহলে নতুন নতুন অনুভূতি হচ্ছে কেন? শুনতে পাচ্ছেন না আমার কথা? মৃন্ময় বুঝতে পারছে না তরু কি বলছে, কি ঢাকতে বলছে। সে প্রশ্ন করলো, কি? এখনো কি কি করছেন? আপনার ওই রাক্ষসটাকে যে খোলা মাঠে উদাম করে রেখেছেন, দেখতে পাচ্ছেন না? হাওয়া খাওয়াচ্ছেন নাকি? খিদে মেটেনি ওর? বেয়াদব একটা, ওর গলা কেটে একদম খিদে মিটিয়ে দেবো যত সব। গড়গড় করে বলল তরু। মৃন্ময় হা হয়ে গেল। তরুকে এনেছে থেকে তার সাথে ঠিক করে কথা বলেছে কিনা সন্দেহ তার। আর আজকে এত অবাকের উপর অবাক হচ্ছে মৃন্ময়। তাকে আরো অবাক করে দিতে তরু যেন এগিয়ে এলো, ব্ল্যাঙ্কেটটা জড়িয়ে দিল কোমরে, সামনে দাঁড়িয়ে ফুলে প্রশ্ন করলো,
কি হয়েছে, এভাবে হা করে তাকিয়ে আছেন কেন? কোনোদিন দেখেনি নাকি আমায়? মৃন্ময় কিছু বলতে গিয়েও থেমে গেল। তরু তখনও রাগে ফুঁসছে, আবার একই সাথে তার চোখে মুখে একটা আলগা লজ্জার আভা। তরু এক ঝটকায় গিয়ে জানালার পর্দাটা টেনে দিয়ে বলল, এমনি হা করে থাকার কি আছে? যান ফ্রেশ হয়ে আসুন। আপনার উদ্ভট সেই চা। হুস, ওটাকে চা কে বলে? উদ্ভট সেই সবুজ পানি করে রেখেছি, উঠুন। মৃন্ময় খাটের এক কোণে বসে হাত বাড়িয়ে তরুর ভেজা চুলের একটা গোছা ছুঁতে চাইল, কিন্তু তরু চট করে সরে দাঁড়ালো। তার চোখে এক চিলতে হাসি খেলা করে গেল, যা সে লুকানোর আপ্রাণ চেষ্টা করেছে। মৃন্ময় এবার ধীর গলায় বলল, আজকে তোমাকে একটু অন্যরকম লাগছে তরু। নীল শাড়িতে ঠিক যেন। কথা শেষ করার আগেই তরু দরজার দিকে পা বাড়িয়ে শাসন করার সুরে বলল, বেশি কাব্যিক হতে হবে না। আগে বেয়াদবটাকে সামলান, তারপর অন্য কথা। তরু ঘর থেকে বেরিয়ে যেতেই মৃন্ময় বিছানায় গা এলিয়ে দিল। ঘরের ভেতর এখনো তরুর ভেজা চুলের হালকা সুবাস লেগে আছে। বুকের বাম পাশে সে অদ্ভুত ধুকপুকানিটা তখনও থামেনি। হয়তো এটা দিবা স্বপ্ন ছিল। এত তাড়াহুড়ো করে সবটা হয়ে গেল। মৃন্ময় কিছুই বুঝতে পারল না। তরুর এত পরিবর্তন বেশ চোখে লাগছে। পজিটিভ কিছু ভাবার আগে মৃন্ময়ের মস্তিষ্ক তাকে জানান দিল তরু হয়তো আবার ছেড়ে যাবে। ঝট করে উঠে বসলো মৃন্ময়। বিছানার চাদর শক্ত হাতে চেপে ধরলো। না, তরু তাকে ছেড়ে যেতে পারে না। এতটা বছর যে আগুনে সে পুড়েছে, আর পুড়তে চায় না। মৃন্ময় উঠে দাঁড়ালো, সোজা ওয়াশরুমে চলে গেল। মাথা গরম হয়ে গেছে তার। আচ্ছা, সে কি পজিটিভ কিছু ভাবতে পারে না? এমনও তো হতে পারে তরু সে আগের তরু হয়ে যাচ্ছে, চঞ্চল, দুষ্টু, খুব মিষ্টি একটা মেয়ে, যাকে ভালোবেসে পাগল প্রায় খান বংশের একমাত্র ছেলে মৃন্ময় আবরার খান। ওয়াশরুমে এসে কোমর থেকে তোয়ালে সরাতেই মৃন্ময়ের মুখে একটা বাঁকা হাসি ফুটে উঠল। ব্রাশে পেস্ট লাগিয়ে দাঁতে দাঁত চেপে দিতে দিতে তার প্রাণ প্রিয় বন্ধুকে বলল, শুনলি তোকে কি বললো? শুনলাম, রাক্ষস বললো আমাকে। আর তুই চেয়ে চেয়ে দেখলি, কিছু বললি না। আমি তো ক্ষেপে ফুলে উঠেছিলাম, আমাকে কিছু করতে দিলি না। আরে রাগ করছিস কেন? বেচারের উপর কম টর্চার তো করছি না, একটু শান্তি দেওয়া উচিত। চুপ শালা, শান্তির মায়েরে বাপ। আহ ছোট মিয়া, কন্ট্রোল কর রাগ। বল কর্ম, এই দেখ গুটিয়ে গেলাম। থাবড়া মারলেও সোজা হইতাম না। মৃন্ময় কি আর পাত্তা দিল ছোট মিয়ার হুমকিতে? সে নিজের মতো ব্রাশ করে গেল। মিনিট খানেক পর গিয়ে দাঁড়ালো শাওয়ারের নিচে। বাঁকা একটা হাসি দিয়ে হ্যান্ড শাওয়ারটা হাতে তুলে নিল। কি যেন বলেছিলি, সোজা হবি না? চোখ বন্ধ করলো মৃন্ময়। এক হাতে ছোট্ট মিয়ার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। আর কল্পনায় ইমাজিন করতে লাগলো রাতের শাড়ি হিনা তার নারীকে। ব্যাস তেতে উঠলো ছোট মিয়া। শুরু হলো তার ছটফটানি। মৃন্ময় হ্যান্ড শাওয়ার অন করলো, পানির বন্যা ছেড়ে দিল ছোট মিয়ার হাত ওপর। হাসি মুখে রান্নাঘরে ঢুকলো তরু। রূপালী মেয়েটা তাকে এভাবে দেখে অবাক হলো। এসেছে থেকে হাসতে লেগে দেখেছে। হাসতেছেন কেন ভাবি? ভাই কি ফের বাগানের মতো? পুরো কথা শেষ করার আগেই ধমক পড়লো। তরু চোখ কটমট করে তাকালো। চুপ হয়ে গেল রূপালী। ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করলো। তোর ভাইকে জীবনে প্রথমবার ধমকেছি আজ, কি যে শান্তি লাগছে। রূপালী অবাক হলো। বলেন কি ভাবি, ভাই আপনারে কিছু কইল না? কি করবো, তোর ভাই বউ লাগি আমি ওর। চুল ঝাঁকাতে ঝাঁকাতে নিচে নেমে এসেছিল মৃন্ময়। তরুর কথাটা তার কানে গেল। সে সেখানেই দাঁড়িয়ে পড়ল। বউ বলে মানছে তাহলে? তরু কফি মগে ঢাললো সবুজ দেখতে চায়ের মতো চা। নাক মুখ কুচকে ফেলেছে এটা দেখে। এটা খেয়ে কি হয় জানা নেই তার। অদ্ভুত একটা স্মেল আছে এর থেকে। অথচ মৃন্ময় প্রতিদিন সকালে গরম অবস্থায় ঢক ঢক করে গিলে ফেলে। বিড়বিড় করলো সে, যার মুখ থেকে বেশিরভাগ সময় করলার জুসের মতো তেতো তেতো সবুজ কথা বের হয়, তার থেকে আর কি বা আশা করা যায়? এগুলোই তো প্রিয় খাবার, তাই না? প্রেতে মগটা উঠিয়ে পিছু ফিরল ঘরে যাওয়ার উদ্দেশ্যে।
সাথে সাথে মৃন্ময়ের মুখোমুখি হলো, ভরকে গেল তরু। হাত থেকে পড়তে গিয়েও পড়ল না, সামনে নিল। এভাবে ভূতের মতো কে দাঁড়িয়ে থাকে পিছে। মৃন্ময়কে দেখে রূপালী পুরো মনোযোগ দিল কাজে, চোখ তুলে তাকানোর সাহস হলো না। এখানে দাঁড়িয়েছেন কেন? তোমাকে দেখতে। সোজা সাপটা বলল। মৃন্ময় ভয় পাচ্ছে একটু একটু। তরুকে এতটা স্বাভাবিক ওর সহ্য হচ্ছে না। মেয়েটা নিশ্চয়ই মনে মনে পালানোর প্ল্যান করছে। তরু ওকে এড়িয়ে টেবিলের দিকে গেল, হাত থেকে ট্রে নামিয়ে রেখে আবারও ফিরে এলো। মৃন্ময় এর একটা হাত ধরে টেনে নিয়ে গিয়ে বসালো। সামনে মগটা এগিয়ে দিয়ে বলল, খান। মৃন্ময় কোনরূপ প্রশ্ন না করে চুমুক বসালো মগে। তার নারী কতগুলো বছর পর কিছু বানিয়েছে তার জন্য। প্রথম চুমুকটা গলা দিয়ে নেমে যেতেই শান্তি অনুভব হলো। তরুর ছোঁয়া, তরুর হাতে বানানো। অর্ধেক যখন খাওয়া শেষ, তখন তরু মৃন্ময়ের সামনে বসে ওকে প্রশ্ন করলো। এটা খেয়ে কি লাভ হয় আপনার? অদ্ভুত একটা জিনিস। মৃন্ময় তরুর চেয়ার টেনে সামনে নিয়ে এলো, মগটা ওর ঠোঁটের দিকে বাড়িয়ে দিল। খাওয়া কি বলছি? মুখে ধরল মৃন্ময়। তরু পিছিয়ে যেতে চাইলো। শুনুন, এত গরম কেন? মুখে নাও। এটা অনেক গরম, এটা দূরে যান, দূরে নিয়ে যান আমার মুখের সামনে থেকে। মনে হয় প্রথমবার খাচ্ছ। ভং না ধরে তাড়াতাড়ি মুখে নাও। মৃন্ময় তরুর হাত চেপে ধরে জোর করে দিল। বেচারি ইয়াক করে উঠল। বমি করে দিবে দিবে ভাব। এর টেস্ট ইয়াক, জঘন্য। তরু ওয়াক ওয়াক করতে লাগলো। মৃন্ময় মগটা টেবিলে রেখে বলল, এখন যতটুকু ইয়াক ওয়াক থুতু সব করে নাও। রাতে তখন করে তাল পাবে না। তরু চোখ বড় বড় করে তাকালো। নাদান নয় সে, ভালো করেই বুঝলো মৃন্ময় কি বলল। ছিটকে দূরে চলে গেল। এসব একদম চিন্তা মাথায় আনবেন না। সে তো রাতেই দেখা যাবে সুইটহার্ট। প্রশ্ন করেছিলে না ওটা কেন খাই? মৃন্ময় তরুকে টেনে কোলে নিয়ে এলো, কোমর জড়িয়ে গলার কাছে মুখ নিয়ে বলল। তরুকে কোলে আরো চেপে ধরছে মৃন্ময়। তরু ছাড়া পেতে ছটফট শুরু করলো। রূপালী কাজ করতে করতে এক পলক ড্রয়িং রুমের দিকে তাকিয়েছিল। দৃশ্যটা দেখেই তার গাল দুটো লাল হয়ে উঠল। এক ঝটকায় মাথা নিচু করে সে আবার রান্নায় মন দেওয়ার ভান করলো। মনে মনে ভাবলো, ইস ভাবি, আর ভাইজান কি আমার কথা ভুইলা গেছে? রূপালীর খুব অস্বস্তি হতে লাগলো। তার ইচ্ছে করছিল হাতের সব কাজ ওভাবেই ফেলে রেখে নিজের ঘরে দিয়ে দরজা বন্ধ করে দিতে, কিন্তু পালানোরও তো উপায় নেই। দুপুরে রান্নার তখন অনেকটা বাকি। এদিকে মৃন্ময় যেন বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ড্রয়িং রুমের খোলা পরিবেশ কিংবা বাড়িতে অন্য কেউ আছে, এইসব কোনো হুঁশই তার নেই। সে আলতো করে তরুকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরে তার ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে চাইল। তরু সজোরে মুখ সরিয়ে নিল। মৃন্ময়ের বাহু বন্ধন থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে ফিসফিসিয়ে বলল, পাগলামো ছাড়ুন, আমরা ড্রয়িং রুমে বসে আছি। তো তো মানে কি, রূপালী আছে তো, দেখছেন না? তরুর গলায় রাগের চেয়ে লজ্জায় বেশি ছিল। মৃন্ময় এবার কিচেনের দিকে একবার তাকালো, দেখলো রূপালী মাথা নিচু করে খুব মনোযোগ দিয়ে আনাজ কাটছে। যদিও তার জড়সড় ভঙ্গি বলে দিচ্ছে সে পুরো বিষয়টি বুঝতে পারছে। মৃন্ময়ের দুষ্টুমি এবার যেন আরো বেড়ে গেল। সে একটু জোর গলায় ডাকলো। রূপালী। ডাক শুনে রূপালী যেন আকাশ থেকে পড়লো। তড়িঘড়ি করে হাতের কাজ ফেলে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে ঝড়ের বেগে ড্রয়িং রুমে চলে এলো। লজ্জায় সে তরু বা মৃন্ময়ের দিকে সোজাসুজি তাকাতে পারছিল না। মাটির দিকে তাকিয়েই হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলো, ভাইজান কিছু লাগবো? মৃন্ময় খুব স্বাভাবিকভাবে উত্তর দিল। না। রূপালী অবাক হয়ে একবার মাথা তুলে তাকালো, দেখলো তরু তখনও মৃন্ময়ের কোলে বসে কুঁকড়ে আছে। তরুর মুখটা লজ্জায় টকটকে লাল হয়ে গেছে। মৃন্ময় নির্বিকার মুখে রূপালীর দিকে তাকিয়ে স্মিত হাসছে। তরু এবার দাঁতে দাঁত চেপে বলল, মেয়েটার সামনে অমন আমায় অপদস্থ করার মানেটা কি?
মৃন্ময় তরুর কপালে নিজের কপাল ঠেকিয়ে ধীর স্বরে বলল, নিজের বউকে কোলে নিয়েছে, এতে অপদস্থ হওয়ার কি আছে? রূপালী তো বাড়ির মানুষ। তরু রাগ করতে গিয়েও পারল না। মৃন্ময়ের এই বেহায়াপনার আড়ালে যে গভীর অধিকারবোধ লুকিয়ে আছে তা সে জানে। তবুও রূপালী সে আর চোখে তাকানো আর লজ্জা মেশানো হাসির কথা ভেবে তরুর অস্বস্তি কাটছিল না। ভাইজান আমি যাই। দাঁড়া একটু। মৃন্ময় এমন এক কাজ করে বসলো তা দেখে তরু তো বটেই, রূপালীও রীতিমতো হকচকিয়ে গেল। মৃন্ময় যে এই পরিস্থিতিতে এমন কিছু করবে সেটা তরুর কল্পনারও বাইরে ছিল। সে তরুর আপত্তিকে পাত্তাই দিল না, বরং রূপালীর সামনেই তরুর ঠোঁটে কয়েক সেকেন্ড লাগিয়ে গভীর এক চুমু দিল। রূপালী এই দৃশ্য দেখে লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। সে ঝটফট দৃষ্টি সরিয়ে নিয়ে অন্যদিকে তাকালো। তার মুখভঙ্গি দেখে মনে হচ্ছিল সে এখনই মাটির সাথে মিশে যেতে চাইছে। শাড়ির আঁচলটা আঙ্গুলে প্যাঁচাতে প্যাঁচাতে সে তোতলাতে শুরু করলো। তরুর অবস্থা তখন শোচনীয়। সে মৃন্ময়ের বাহুবন্ধন থেকে ছুটে বেড়ানোর জন্য ছটফট করতে লাগলো, কিন্তু মৃন্ময় যেন আজ সব শাসনের ঊর্ধ্বে। সে রূপালীর দিকে তাকিয়ে হালকা হেসে বলল, যা, তুই তোর কাজ কর। রূপালী এক মুহূর্ত দেরি না করে প্রায় দৌড়ে কিচেনের দিকে চলে গেল। সে চলে যেতেই তরু মৃন্ময়ের বুকে একটা হালকা কিল মেরে নিজেকে ছাড়িয়ে নিয়ে দূরে গিয়ে দাঁড়ালো। তার ফর্সা মুখটা লজ্জায় আপেলের মতো লাল হয়ে উঠেছে। সে রাগী গলায় বলল, আপনার কি আক্কেল জ্ঞান বলতে কিছুই নেই? মেয়েটার সামনে আমায় এভাবে হাসির পাত্র কেন বানালেন? কি দরকার ছিল? মৃন্ময় সোফায় হেলান দিয়ে আরাম করে বসে পকেট থেকে ফোন বের করতে করতে বলল, হাসির পাত্র কেন হব? ও দেখলো ওর ভাইজান ওর আপাকে কতটা ভালোবাসে। ভালোবাসে কি লোকানোর জিনিস তরু? তরু কোনো উত্তর দিল না। সে জানে মৃন্ময়ের সাথে তর্কে জেতা অসম্ভব। সে গটগট করে শোভার ঘরের দিকে হাঁটা দিল, আর পেছন থেকে মৃন্ময়ের গুনগুন করে গান গাওয়ার আওয়াজ কানে এলো। দুপুর নাগাদ রুম থেকে বেরোলো তরু। মৃন্ময় নেই, কাজে চলে গেছে। বেরোতেই রূপালীর মুখোমুখি হলো। দুজনেই একে অপরকে দেখে হাসার চেষ্টা করলো। কি বিচ্ছিরি একটা পরিস্থিতিতে ফেলে চলে গেছে মৃন্ময়। পরিস্থিতি স্বাভাবিক করতে শুরু করলো। ননদিনী কই রে? রজনী ম্যাডাম হ্যাঁ। সকালে কই জানি গেছে, আহে নাই অহনো। আচ্ছা। মৃন্ময় ছাড়া তরু এখন সময় কিভাবে কাটাবে বুঝতে পারছিল না। তাই সে হাঁটা ধরলো। বাড়িটা ঘুরে দেখবে, এমন নয় যে আগে দেখেনি। এবার ঈদেই তো ছিল, সব কিছুই চেনা। তরু ধীর পায়ে করিডোর ধরে হাঁটতে লাগলো। বড়লোকের এই বিশাল বাড়িতে নীরবতা যেন পাথরের মতো জমে আছে। প্রতিটি দেয়াল, প্রতিটি আসবাবপত্র তার চেনা, তবু আজ সবকিছু একটু অন্যরকম মনে হচ্ছে। সে ছাদে যাওয়ার সিঁড়ির দিকে পা বাড়ালো। ছাদে আসতেই ফুরফুরে বাতাস তরুর চুলে বিলি কেটে দিল। দুপুরের কড়া রোদ থাকলেও বাতাসের হিমেল পরশটা বেশ আরামদায়ক। ছাদের এক কোণে রজনীর লাগানো কিছু ক্যাকটাস আর গোলাপের টব। তরু আলতো করে একটা ফোঁটা গোলাপ ছুঁয়ে দেখলো। হঠাৎই তার ফোনে টুংটাং শব্দে ধ্যান ভাঙলো। স্ক্রিনে তাকিয়ে দেখলো মৃন্ময়ের মেসেজ। একা একা বোর হচ্ছ কি? আসবো নাকি কাজ ফেলে? তরুর ঠোঁটে আপনি একটা হাসি ফুটে উঠল। লোকটা অফিসে গিয়েও শান্তিতে নেই। সে দ্রুত টাইপ করলো। একদম না, আপনি আপনার কাজ করুন। মেসেজটা পাঠিয়ে সে রেলিং ধরে দাঁড়ালো। দূরে শহরের ব্যস্ততা দেখা যাচ্ছে, কিন্তু এই ছাদের ওপরটা যেন এক টুকরো বিচ্ছিন্ন দ্বীপ। মৃন্ময় পাশে থাকলে হয়তো এখন তার কাঁধে হাত রাখতো, অথবা কানের কাছে মুখ এনে ফিসফিস করে কোনো অর্থহীন খুনসুটি করত। মৃন্ময় মানুষটা এমন, ভালোবাসার বহিঃ প্রকাশে সে বড্ড বেপরোয়া। স্থান কাল পাত্রের ধার ধারে না। মিটিংয়ে বিরক্তির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেল মৃন্ময়। তরুকে কাছে পাওয়ার পর থেকে তার আর মন নেই। তার উপর আবার আজকে কিছু করে আসতে পারেনি। দেহ মন দুটোই ছটফট করছে, সাথে ছোট মিয়ার ছটফটানি ফ্রি। চোখ বন্ধ করলো মৃন্ময়। তরুর সাথে কাটানো বিশেষ মুহূর্তগুলো চোখের সামনে ভেসে উঠেছে। থাকা যাবে না এভাবে।
তাড়াতাড়ি মিটিং শেষ করে কেবিনে ফিরে এলো। একটুও সময় অপচয় না করে ভিডিও কল দিল। তরু হঠাৎই মৃন্ময়ের ভিডিও কল দেখে চমকে উঠল। তড়িঘড়ি করে সে ভিডিও রিসিভ করলো। সাথে সাথে ওপাশ থেকে ভেসে এলো নেশাভরা কণ্ঠ। তরু, হুম, ছাদে কি করো? এমনি এসেছি। মৃন্ময় তীক্ষ্ণ চোখে তাকালো। এমনি এমনি গেছে নাকি পালাতে গেছে, নিজেকে নিয়ন্ত্রণ করলো আপাতত। এখন অন্য বিষয় তার শরীর নাড়া দিচ্ছে। কর্নারে দেয়ালের দিকে যাও। কেন? যেতে বলেছি। তরু গেল। এই দিকটায় রোদ নেই, বসে পড়ল দোলনায়। চোখ বড় বড় করে তাকালো তরু। মৃন্ময় গম্ভীর চোখে তাকিয়ে আছে। কি? তরু চট জলদি চোখ বন্ধ করে জামা উঠালো বাম দিকের। কালো কুচকুচে এনারটা দৃশ্যমান হলো। মৃন্ময় ততক্ষণে গলা থেকে টাই খুলে ফেলেছে, শার্টের উপরে দুটো বাটনও। তাকালো তরু। ভিডিও কলের ওপাশে ঘামার্থ মৃন্ময় বসে চোখ মুখে উপচে পড়ছে তরুকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা। কি সুন্দর আদরের ডাক! এসব মুহূর্তে এরকম আদরের ডাক চাই। তরু সরালো বাম দিকের স্পর্শ কাতর জায়গাটা দৃশ্যমান হলো। সাদা ধবধবে গোলাকার এক মোহনীয় স্থানে চকলেট কালার দেখতে ছোট্ট একটু জায়গা। তা দেখে যেন কুক চোখ জোড়ানো মৃন্ময়ের। ছটফট করতে থাকা মৃন্ময় কয়েক মিনিটের মধ্যে শান্ত হয়ে গেল। ততক্ষণে তরুকে সেভাবেই বসে থাকতে হলো। কল কেটে গেল, সাথে সাথে জোরে নিঃশ্বাস ছাড়লো তরু। মাত্রই তার সাথে কি হলো এটা? কোনো মানুষ এতটা পাগল হতে পারে? তরু মনে মনে বলল। হ্যাঁ, হতে পারে। তোরা এত প্রিটি যে দেখতে। আশ্চর্য হলো তরু ভীষণ রকমের। এ দেখে মৃন্ময়ের রোগ তাকে ধরেছে। বুকে হাত দিল। শেষমেশ কিনা এদের সাথে কথা বলছে। মৃন্ময়ের লাস্ট কথাটা মনে পড়তেই উঠে দাঁড়ালো। বাসায় এসে না জানি কি হাল করবে। ছাদের রেলিং ঘেঁষে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই তরুর নজর গেল নিজের মেইন গেটের দিকে। গেটের ভারী লোহার পাল্লার সামনে দাঁড়িয়ে ইখতিয়ার খান। তার শরীরী ভাষা আজ কেমন যেন অন্যরকম। সাধারণত তিনি বেশ গম্ভীর আর রাশভারী মানুষ, কিন্তু এখন তাকে দেখে মনে হচ্ছে তিনি বেশ অস্থির। তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে তরু চিনতে পারল না। লোকটার পরনে একটা ঢিলেঢালা কালো জ্যাকেট, মাথায় মফলার প্যাঁচানো। এই ভর দুপুরে যেন সে নিজেকে আড়াল করতে চাইছে। লোকটা এদিক ওদিক তাকাচ্ছে বারবার, যেন ভয় পাচ্ছে কেউ তাদের দেখে ফেলেছে না তো। তরু একটু ঝুঁকে দেখার চেষ্টা করলো। দেখলো ইখতিয়ার খান বারবার পকেট থেকে রুমাল বের করে কপাল মুছছেন। তাদের কথাবার্তা ছাদ থেকে কিছুই শোনা যাচ্ছে না। তবে লোকটার ভঙ্গি আর চাচার এই লুকোছাপা ভাব দেখে তরুরে মনে খটকা লাগলো। হঠাৎই লোকটা চলে যাওয়ার জন্য পা বাড়াতেই চাচা তাকে থামালেন। চারপাশটা একবার দেখে নিয়ে লোকটার হাতে কিছু গুঁজে দিলেন। ঠিক সেই মুহূর্তে চাচা হুট করে মাথা তুলে ওপরের দিকে তাকালেন। তরু দ্রুত সরে এলো রেলিংয়ের আড়াল থেকে। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠেছে। খানিকক্ষণ পর নিচ থেকে রূপালী চিৎকার শোনা গেল। ভাবি দুপুরে খাবার দিছি, নিচে আহেন। তরু শ্বাস ফেলে সিঁড়ির দিকে পা বাড়ালো। ওয়াশরুমে শাওয়ারের উদ্দেশ্য সদ্য ঢুকেছে তরু। টাওয়াল জড়িয়ে যখন সে দাঁড়ালো, ঠিক তখনই অনুভব করলো পিছে এসে কেউ দাঁড়িয়েছে। চমকে পিছু ফিরতেই ধাক্কা খেলো মৃন্ময়ের বুকে। সত্যি সত্যি চলে এসেছে। তরু সামান্য কেঁপে উঠল। ভিডিও কলে বলা মৃন্ময়ের সেই কথাটা মনে পড়ল। তরুর এখন অবস্থা এমন হয়েছে যে চিক্কুর মেরে কান্না করতে ইচ্ছে করছে। কেন ওয়াশরুমের দরজাটা বন্ধ করেনি? শার্টলেস বুক থেকে মুখ তুলে চাইল তরু। মৃন্ময় গম্ভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে।
তরু কিছু বলার উদ্দেশ্যে মুখ খুলতেই যাবে তার আগে মৃন্ময় ওর ঠোঁটে ঠোঁট চেপে ধরলো। আচমকা তরুকে উঁচু করে দেয়ালে চেপে ধরলো। তরু নিজেকে সামলাতে মৃন্ময়ের কোমর জড়িয়ে ধরলো দুই হাতে। উন্মাদের মতো ঠোঁটের উপর নিজের ঠোঁটের ছোঁয়া জোর ভরিয়ে দিতে লাগলো। তরু সামলে নিল নিজেকে। কোমর থেকে একটা হাত ধীরে ধীরে মৃন্ময়ের মাথার চুল খামচে ধরলো। মৃন্ময়কে এতটা কন্ট্রোললেস আগে দেখা হয়নি তার। পুরো ডেসপারেট হয়ে গেছে বেচারা। তরু ঠোঁট ছেড়ে জোরে শ্বাস নিতে নিতে বলল মৃন্ময়। দুজনের ঠোঁট লাল বর্ণ ধারণ করেছে। তরু বুঝতে পারলো না কি খুলতে বলেছে। কি খুলবো? সত্যি সত্যি তরু কথা শুনলো, থাকলো না টাওয়াল উন্মুক্ত করে দিল। মৃন্ময়ের উন্মাদ রূপটা শান্ত হয়ে গেল। তরুকে আরো উঁচু করে তুললো। তরু দুই পা দিয়ে মৃন্ময়ের কোমর জড়িয়ে ধরলো আর বুক সরাসরি মৃন্ময়ের মুখের কাছে এলো। যত্ন করে ধীরে মৃন্ময় টেস্ট করলো। সময় লাগিয়ে ধীরে ধীরে একটার উপরেই চললো তার আদুরে অত্যাচার। মিনিট 20-এর মধ্যে থেমে গেল মৃন্ময়। বুক থেকে মুখ তুলেই তাকালো তরুর পানে। তরু তখন দেয়ালে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে রেখেছে। মৃন্ময় অবাক হয়ে তাকিয়ে রইল। এই রকম রিয়াকশন দেখে নিজেকে যতটুকু কন্ট্রোল করে নিয়েছিল সেটুকু শেষ হয়ে গেল। মৃন্ময়ের কোনো সাড়া না পেয়ে তরু সেভাবেই বলল, থেমে গেলেন কেন মৃন্ময়? আই নিড মোর। অতিরিক্ত এক্সাইটমেন্টে বলে ফেললো। মৃন্ময় হাঁক হয়ে গেল। তরু ছটফট করছে। ইয়েস আই এম শিওর, প্লিজ সাক ইট। মৃন্ময় তাই করলো। আগের তুলনায় হার্ড হলো সে। প্রিয়সী নিজে মুখে বলেছে, সেখানে কি আর নিজেকে কন্ট্রোল করা যায়? একটার উপরেই ঘন্টাখানেক টর্চার চললো। না তো কেউ থামছে আর না তো কেউ বাধা দিচ্ছে, বরং দুজনেই সমান তালে সাপোর্ট করছে একে অপরকে। এর মধ্যেই শাওয়ার অন করে দিয়েছে মৃন্ময়। দুজনে ভিজে জুবুথুবু। মৃন্ময়ের পরনে প্যান্ট থাকলেও তরু সম্পূর্ণ ড্রেসলেস। মৃন্ময় মুখ তুলল। তরুকে ধীরে ধীরে নামিয়ে দিল ফ্লোরে। দুই গাল হাতের মাঝে নিয়ে চোখে চোখ রাখলো। চোখ বন্ধ করে ফেললো তরু। মৃন্ময় বুঝে গেল। হাত সরিয়ে নিল সে। তরুর মুখ থেকে দেয়ালে রাখলো হাত দুটো। তরু ফ্লোরে হাঁটু গেড়ে বসলো। হঠাৎ মৃন্ময় চোখ বন্ধ করে ফেললো। তার মুখ থেকে কিছু শব্দ বেরিয়ে এলো। মাঝখানের দিনগুলো যেন অদৃশ্য সুতোর মতো ধীরে ধীরে গেঁথে গেছে তরু আর মৃন্ময়ের জীবনে। এক সময় যাদের মধ্যে অস্তিত্ব, দূরত্ব আর অজস্র ভুল বোঝাবুঝি ছিল, তারা এখন একে অপরকে ছাড়া থাকতে পারে না। সেই অচেনা ভাব, সেই দ্বিধা, সব কিছু যেন সময়ের সাথে মুছে গিয়ে জায়গা করে দিয়েছে গভীর ভালোবাসা আর নির্ভরতার। তরু এখন আর আগের মতো নিজেকে গুটিয়ে রাখে না। মৃন্ময়ের পাশে দাঁড়িয়ে সে যেন নতুন করে নিজেকে খুঁজে পেয়েছে। মৃন্ময়ও তার জীবনের প্রতিটা মুহূর্তে তরুকে জড়িয়ে রাখতে চায়। তাদের সম্পর্ক এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে চোখের ভাষায় অনেক কিছু বলে দেয়, কথা বলারও প্রয়োজন হয় না সব সময়। একে অপরকে ছাড়া যেন দিনগুলো অসম্পূর্ণ লাগে তাদের। ছোট ছোট অভিমান, মিষ্টি ঝগড়া আর হঠাৎ করে হাসিতে ভরে ওঠা মুহূর্ত, সব মিলিয়ে তাদের দিনগুলো এখন জীবন্ত, রঙিন। তবে সবকিছু বদলালেও একটা জিনিস এখনো আগের মতোই রয়ে গেছে মৃন্ময়ের, সেই কন্ট্রোললেস স্বভাব। আজকের ভোর অন্য দিনের মতো ছিল না। ঘুম ভাঙতেই তরু খেয়াল করলো পাশে মৃন্ময় নেই। বিছানার এক পাশ ঠান্ডা হয়ে আছে, মানে অনেক আগে বেরিয়ে গেছে সে। এমনটা আগে খুব একটা হতো না। কোথাও গেলে অন্তত একটা কথা বলে যেত, আজ কিছুই বলেনি। তরুর বুকের ভেতর হালকা একটা অজানা শঙ্কা ধীরে ধীরে জমতে লাগলো। গত কয়েকদিন ধরেই মৃন্ময়কে অদ্ভুত চুপচাপ লাগছিল। আগের মতো দুষ্টুমি করা কিংবা বিনা কারণে তরুকে জড়িয়ে ধরা সব যেন কমে গেছে। চোখে সব সময় একটা চাপা ক্লান্তি আর ভেতরে জমে থাকা চিন্তার ভার স্পষ্ট বোঝা যায়। ব্যবসার চাপটা দিন দিন বেড়েই চলেছে। তার উপর বাবা মায়ের খুনিদের এখনো ধরতে না পারার যন্ত্রণা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। মৃন্ময় বাইরে থেকে যতই শক্ত থাকার চেষ্টা করুক, ভেতরে ভেতরে সে ভেঙে পড়েছে। তরু সেটা বুঝতে পারে।
কিন্তু সে চাইলেও পুরোটা জানাতে চায় না, যেন নিজের কষ্টটা একাই বয়ে নিতে চায়। রজনী দেশে ছেড়েছে কিছুদিন আগে, হয়তো বুঝে গেছে এখানে থেকে লাভ নেই, মৃন্ময়কে পাবে না সে। তরু মৃন্ময়কে ফোন করতে গিয়েও থেমে গেল। একলা সময় দেওয়া উচিত মানুষটাকে। সে উঠে ফ্রেশ হয়ে সোজা কিচেনে চলে গেল। পাক্কা গিন্নি এখন সে। তারও আজকে মন খারাপ লাগছে, বোনকে ভীষণ মনে পড়ছে। মৃন্ময়কে কি বলবে একবার? না থাক, আবার রেগে যাবে। জুড়ে যাওয়া সম্পর্কটাই হয়তো আবারও ফাটল ধরবে। কিন্তু বোনের জন্য তো তার মন পুড়ছে। মৃন্ময় তাকে নিয়ে এসেছে মাস দেড়েক প্রায় হলো। ড্রয়িং রুমে বসা ইখতিয়ার খান চা চাইলে তরু পাঠিয়ে দিল রূপালীর হাতে। বাসায় কয়েকদিনে একবার দেখা যায় ইখতিয়ার খানকে। তরু তখন একটু ভয়ে ভয়ে চলে, খুব একটা মিশুক না। সেদিনের ঘটনা মৃন্ময়কে বলেনি তরু। চাচাকে মৃন্ময় কি পরিমাণ সম্মান আর ভালোবাসে তা দেখার পর আর সাহস হয়নি। আকাশ পাতাল ভাবতে ভাবতে রান্না করছিল তরু। রূপালী চা দিয়ে ফিরে এসে ওর পাশে দাঁড়ালো। ভাবি, হ্যাঁ বলো। ভাই মনে হয় বেশি আদর করে? এরকম কেন মনে হলো? গলায় তো দাগ বাড়তাছে, কমতে দেখলাম না তো একবারও। তরু গলায় হাত দিল। একটু একটু ব্যথা, পুরো গলা জুড়ে কামড়ের দাগ। শাড়ির আঁচল দিয়ে ভালো করে ঢেকে রেশমার দিকে চোখ গরম করে তাকালো। মারবো একটা কাজ কর, বিয়ে স্বাদ জেগেছে তোর? না মানে, হোক, কাজ কর। কলিং বেল বাজলো হঠাৎ। রূপালী দরজা খুলতে চলে গেল। তরু লজ্জা মাখা মুখটা নিয়ে কাজে মন দিল। দরজা খুলতেই রূপালী হকচকিয়ে গেল। সামনে দাঁড়িয়ে মৃন্ময়, কান্ত তবে ঠোঁটের কোণে হালকা একটা চাপা হাসি। তার পাশে একটা মেয়ে, চেনা, খুব চেনা। আর একজন পুরুষ। মুহূর্তের জন্য রূপালী স্থির হয়ে তাকিয়ে থাকলো, তারপর হঠাৎ চিৎকার করে উঠল, ভাবি দেখো তো কে আসছে। তরু কিচেন থেকে বিরক্ত গলায় বলতে বলতে বের হলো। কি হয়েছে, আবার এত চিৎকার কেন করছো? কথা শেষ করার আগেই তার চোখ আটকে গেল দরজার দিকে। শরীর যেন জমে গেল, চোখের পলক পড়ছে না। সামনে দাঁড়িয়ে অরু। আপু, পরের মুহূর্তেই সবকিছু ঝাপসা হয়ে গেল। তরু দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল অরুকে। দুজনেই একসাথে কেঁদে উঠল। এতদিনে জমে থাকা কষ্ট, অভিমান, না বলা কথা, সবকিছু যেন সেই আলিঙ্গনে ভেতরে গলে গেল। আপু তুমি চুপ কর, আগে জড়িয়ে ধরতে দে। অরুকে নিয়ে মেতেছে তরু। মৃন্ময়কে যেন দেখেও দেখছে না। দুই বোন হারিয়েছে নিজেদের আলাদা রাজ্যে। বিকেল গড়িয়েছে, তবুও এদের কোনো হুঁশ নেই। সামনে সোফায় বসে মৃন্ময় তাকিয়ে আছে তরুর দিকে। তার যে চুমু চুমু পাচ্ছে সেটা কি বুঝতে পারছে না মেয়েটা। পাশে বসা আরবাজ ও একই দৃষ্টিতে তাকিয়ে আছে অরুর দিকে। কত ঘন্টা হয়ে গেল বউকে কাছে পাচ্ছে না। প্লেনে থাকতেই প্ল্যান করেছিল পৌঁছে আগে বউয়ের সাথে রোম্যান্স করবে, কিন্তু এটা কি হলো? বউ তাকে এখন পাত্তাই দিচ্ছে না। ব্রো, তোমার জন্য বউটা আমার কাজ ছাড়া। আফসোসের সুরে বলল আরবাজ। মৃন্ময় তাকালো তার দিকে। একই সুরে সেও বলল, তোমার বউয়ের জন্য আমার বউটা আমাকে আর চোখে দেখছে না। কিছু করতে হবে ব্রো। মৃন্ময় মাথা নাড়ালো। তরুদের দেখে মনে হচ্ছে আজকে আর দুজন আলাদা হবে না। আরবাজ উঠে দাঁড়ালো। মৃন্ময় আগেই তাদের জন্য রুম রেডি করে রেখেছে। তরু, ড্রয়িং রুমেই সারাদিন বসিয়ে রাখবে? তোমায় বসতে দিয়েছি, এটাই তো অনেক। আর কি চাও? সম্মান? সে বেয়াদব, তোর বোনের হাজবেন্ড লাগে। আগে তো খালাতো ভাই ছিলে। চলো রুম দেখিয়ে দিচ্ছি। এটারই অপেক্ষা করছিল আরবাজ। তরু অরুকে নিয়ে আগে আগে দোতলার দিকে হাঁটা দিল। দুটোর বক বক থামছে না। পিছে আরবাজ আর মৃন্ময়। দোতলার কর্নারের রুমটার দিকে এসে থামলো ওরা। যাও, এই রুমে থাকবে। বলেই তরু অরুর হাত ধরে নিচে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরলো। আরবাজ ধরে ফেলল অরুর আরেকটা হাত। আবার কি চাই?
বউকে দিয়ে যা। অরু লজ্জায় মাথা নিচু করে ফেলেছে। মৃন্ময় এখানে উপস্থিত, লোকটা কি দেখছে না এভাবে তাকে চাচ্ছে? না, দিব না। রেগে বলল অরু। দিয়ে যা বলছি। আচ্ছা দিতে হবে না, হাত ছাড়, তোর আপুরের সাথে কথা আছে। ছেড়ে দিল হাত। তরুর কিছু বুঝে ওঠার আগেই আরবাজ অরুকে নিয়ে রুমে ঢুকে গেল। এই মুহূর্তে ঠাস করে তরুর মুখের উপর দরজা লাগিয়ে দিল। ঘটনাটা এত দ্রুত হলো যে তরু হতভম্ব হয়ে গেল। দরজা খোলা, আপুকে দাও ভাইয়া। দরজায় ধাক্কা দিল তরু। এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকা মৃন্ময় এবার এগিয়ে এসে ওর হাত ধরে ফেলল। চোখের পলকেই তরুকে কোলে তুলে নিল। রুমে চলো। আপু, শ্, আমার সাথে যাবে এখন, আপু পরে। দেয়ালে চেপে ধরেছে অরুকে আবরাজ। ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়েছে অনেকক্ষণ হলো। কামড়ে 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 ঠোঁটের এক কোণা কেটে ফেলেছে মেয়েটার, তবুও থামছে না। অরু ছাড়া পাওয়ার চেষ্টা করছে। দেয়ালে চেপে ধরেছে অরুকে আরবাজ। ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়েছে অনেকক্ষণ হলো। কামড়ে কামড়ে ঠোঁটের এক কোণা কেটে ফেলেছে মেয়েটার, তবুও থামছে না। অরু ছাড়া পাওয়ার চেষ্টা করছে, কিন্তু তাতে খুব একটা লাভ হচ্ছে না। আরবাজের শক্তপোক্ত শরীর কাছে সে পিঁপড়ার মতো। অরুকে কোলে তুলে নিল অরুকে কোলে তুলে নিল আরবাজ। একদিন মেয়েটাকে কাছে পায়নি, এখন আর এত সহজে ছাড়ছে না। বিছানায় আলতো করে শুয়ে দিল। ছাড়ো, এখানে এইসব। আমি আর পারছি না ওরু, তোমাকে এখন কাছে না পেলে অসুস্থ হয়ে যাব আমি। প্লিজ জান, একবার শুধু, না ছাড়ো। প্লিজ জান, একবার, প্রমিস, একবার করেই ছেড়ে দেব। শিওর তো? বেশি না কিন্তু।